প্রতি কিছুটা হলেও নতজানু হয়ে থাকুক। এটা চাইবেই তারা যে মিডিয়া কিছুটা হলেও যেন তাদেরকে একটু কভারেজ বেশি দেয় অন্য দলের থেকে, মিডিয়ার সাথে তাদের যেন যে ভালো সম্পর্ক একটা, এটা সকল সাংবাদিকরা কিন্তু শুনেছেন যে ভালো সম্পর্ক মেনটেন করতে চায় আমার সাথে। ভালো সম্পর্কটা মানে কি? ভালো সম্পর্ক মানে হচ্ছে যে আপনার থেকে কোনো না কোনো ভাবে তারা একটা সুফল নিতে চাচ্ছে কভারেজের মাধ্যমে বা অন্য না কোনো কিছুর মাধ্যমে। এবং সেই কারণেই nobody wants an independent journalism in Bangladesh. আমি একটু ওই জায়গাটাতে আসতে চাচ্ছি যে ব্যবসায়িক, এখন একটু I want to play my own devil's advocate. কেন ব্যবসায়িক গোষ্ঠী দ্বারা মিডিয়া পরিচালিত হওয়া খারাপ কিছু না, এটা একটু কন্ট্রোভার্সিয়াল শুনতে পারে, কিন্তু তাও আমি বলি আমাদের সাংবাদিক সহকর্মী যারা আছেন তারাই আমাকে বলতে পারবেন যে রাস্তাঘাটে যখন আপনারা ফিল্ডে রিপোর্টিং এ যান সারাদিন না খেয়ে থাকেন, এরকমও দিন গেছে, এরকম দিন গেছে আপনারা আমাকে এটা বলবেন যে আমি জানি আপনারা বেতন হয়তো ডিলে হচ্ছে, মাসের প্রথম সপ্তাহে পার হয়তো দ্বিতীয় সপ্তাহে চলে যাচ্ছে, তৃতীয় সপ্তাহে চলে যাচ্ছে, কিভাবে করে সংসার টাকা চালাচ্ছেন এটা শুধুমাত্র তারাই বলতে পারবেন। আমাদের কমিউনিটিতে যখন কেউ ফ্ল্যাট কেনে আমরা না খুব সেলিব্রেট করি। এটা ধরেন ব্যবসায়ী কমিউনিটিতে যদি আপনি যান অথবা ডেভেলপমেন্ট সেক্টরে যদি আপনি যান, ওখানে কেউ ফ্ল্যাট কিনলেও আছে, হ্যাঁ ও ফ্ল্যাট কিনছে, এটা একটা খুব নর্মাল একটা বিষয়। না, আমাদের জন্য এটা খুব বড় একটা বিষয় যে না আমাদের মধ্যে একজন ওই পরিমাণ অর্থনৈতিক ভাবে তার ওই পজিশনটাতে সে যেতে পেরেছে। স্ট্রাকচার যেটা, এটা আমাদের মডার্ন যে ইকোনমি এটার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। সেখানে কর্পোরেট মিডিয়ার যে রোলটা, কর্পোরেট মিডিয়াতে যে সাংবাদিকরা কাজ করে, যদি একটু বড় কর্পোরেট মিডিয়া হয়ে থাকে এই সেশনটা শুধু দুবার গেল যে মাঝখানে কল দিছিল ইয়াসির ভাই আপনাদের সাথে কল দিছিল, স্কুলের ফিসটা না দিতে পারে তাহলে স্ট্যান্ডার্ড আশা করবেন না। আপনি ভালো স্ট্যান্ডার্ড মেইনটেইন করে সাংবাদিকতা আপনি চান যে কোনো সাংবাদিক ঠিক হয়ে গেছে ওইটাতে কল দিছিল তো প্রত্যেকটা ঠিক আছে, তাদের ট্রেনিং দেওয়া প্রয়োজন, অনেক কিছু আমি মানছি, কিন্তু সে যদি ওই পরিমাণ তার ইকোনমিক রিমিনারেশন না হয় সে কখনোই কিন্তু আপনি যে স্ট্যান্ডার্ডের সাংবাদিক চাচ্ছেন আমাদের সমাজে সেই স্ট্যান্ডার্ড তাকে কখনো পাবেন না। এখানে আসলেই হচ্ছে একটু গরিব ঘরের আমাদের রিক্রুটরা যাদের জন্য হয়তো হ্যাঁ ঠিক আছে মাসে 15,000 টাকা পেলেন, এটা দিয়ে সংসার চলে যাবে, তখন যেটা হয় যে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটাও একটু কম হয় অন্যান্যদের তুলনায়। ওই কারণে কর্পোরেট মিডিয়াতে আমার এখনো পর্যন্ত আমি মনে করি যে কর্পোরেট মিডিয়ার কারণে আমাদের সাংবাদিকরা তাও যেটা হোক একটু মানে বেঁচে পড়ে থাকতে পারছে আর কি। তার মানে এই না যে কর্পোরেট মিডিয়ার প্রতি আমার কোনো আক্ষেপ নাই, অবশ্যই আমি প্রথমে তো শুরুতে সেটা বলেছিলাম যে কিভাবে করে কর্পোরেট মিডিয়া তাদের যখন মালিকের শেয়ার বদলায়, হাত বদল হয়, তখন কি করে সাংবাদিকদের উপরে তারা প্রেশার ক্রিয়েট করে, সেটা আমি আগে বলেছি। আমি এটাও বলতে চাই যে কর্পোরেট মিডিয়া আমাদের এখানে বিভিন্ন সময় অপসাংবাদিকতার বড় একটা জায়গায় ছিল হচ্ছে আসলে কর্পোরেট মিডিয়া দ্বারা করা যে সাংবাদিকতা। আপনারা সেটা আমাদের মামলা আপনারা দেখেছেন যে মেইন যারা মজুর সাংবাদিক তারা কিন্তু হয়তো তাও সাহসের সাথে মাঠে গিয়ে তারা কোনো কিছু একটা কভার করছে, কিন্তু কর্পোরেট মিডিয়াতে অনেক বড় কর্পোরেট মিডিয়া হাউসে ওই সাহসটা তারা দেখায়নি, অথবা সাহস দেখাতে চাইলেও তারা সেই সাহসটা দেখাতে পারেনি, কারণ তাদের মালিক পক্ষের সাথে সরকারের একটা ওতপ্রোতভাবে রাজনৈতিক সম্পর্ক ছিল। তো ওইটা থেকে আবারও বের হয়ে আসতে হলে আমাদের স্বাধীন মিডিয়া কমিশনের দিকে আগাতে হবে। স্বাধীন মিডিয়া কমিশন ছাড়া আমাদের আসলে সামনে we won't be able to go for solid independent journalism. We won't be able to achieve solid independent journalism if we don't have that. প্রশ্ন তো ছিল হচ্ছে যে স্বাধীন মিডিয়া কিরকম হবে, কর্পোরেট মিডিয়ার রোল এখানে ভেবেছিলাম এটা নিয়ে কথা বলবো। আমি সবসময় আপনাদের এখানে এসে 2-3টা করে তিতা কথা বলে যাই, আপনারা তাও আমাকে ডাকেন, সেটা খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমার থেকে অন্তত অতটুকু জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি যে এসে আমি আপনাদেরকে কত কথা শোনাবো, আপনারা কিছু মনে করবেন না।
আমার আজকে একটা রিপোর্ট বের হয়েছে ডেইলি স্টারের প্রথম পাতাতে। এই রিপোর্টটা 5 জন সাংবাদিককে নিয়ে। এই 5 জন সাংবাদিক এখন জেলে আছে। 5 জন সাংবাদিকের নাম ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শারিয়ার কবি। আপনারা অনেকেই এদের এখানে তাদেরকে অপসাংবাদিক ডাকেন, আমি জানি সেটা। তাদের অনেক বিগত আমলে তাদের সাংবাদিকতা অনেকভাবে আমাদের পুরো সাংবাদিক কমিউনিটিকে কিন্তু ওভারঅল মানবাধিকার পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করেছে, এটা আমি জানি। শেষ করে দিই, তারপরে তালিকা দিয়ে ভালো লাগবে না। কিন্তু একটা দেশের পলিটিক্যাল সাংবাদিকতা থাকবে, সকল ধরনের পলিটিক্যাল সাংবাদিকতার প্রতি টলারেন্স যদি আমাদের না থাকে, তার মানে আমরা অ্যাকচুয়ালি সাংবাদিকতা চাই না। আমি একটা মামলা দেখছিলাম যে মামলাতে তাদের নাম আছে। এই মামলাটা হচ্ছে 15 বছরটা ছিলেন নাইম হাওলাদার নামে। নাইম হাওলাদারকে যখন গুলি করে মারা হয়, এটা জুলাই 2024, যখন একে গুলি করে মারা হয়, তখন তার কারফিউর মধ্যে তার চাচা তার যে ডেথ সার্টিফিকেটটা এবং তার যে ছবিটা, তার মৃতদেহের ছবিটা, তার চাচা ওই কারফিউর মধ্যে আমার অফিসে নিয়ে আসছিল। ওনার একটাই চাওয়া ছিল যে আপা, ও তো এটা মনে রাখবে না, এই মৃত্যুটা তো মানে কোনো ময়নাতদন্ত হচ্ছে না, কোনো কিছু হয়নি, এমনি তারা দাফন করে দিয়েছে। একটা ছেলে, যে ছোট ছেলে যেভাবে মারা গেল, এটা তো কারো কেউ মনে রাখবে না, আপনি প্লিজ ওকে একটু রাখেন। তার আকুতিটা ছিল হচ্ছে ওইটা। নাইম হাওলাদারের অনেকগুলো ছবি আমার কাছে আছে। অর্ধেক ছবি হচ্ছে তার লাশের ছবি এবং তার যে বুলেট উন্ডটা ছিল সেগুলো ক্লোজ আপ ছবি, আর বাকি অর্ধেক ছবি হচ্ছে যখন সে জীবিত ছিল তখন তার ফ্রেন্ডের সাথে তোলা সেলফি ছবি। আমি ওর কেসটা স্পেসিফিক্যালি আমাকে খুব বেশি টানে এই কারণে যে ওর চাচার যে আকুতিটা ছিল সেদিন রাতেবেলা যখন সে আমার সাথে অফিসে দেখা করে কারফিউ নেই, আমি ওটা ভুলতে পারি না। এই কেসে সাংবাদিকদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমি নাইম হাওলাদারের বিচার চাই, আমি চাই। I've dealt with this case. I want justice for him. কিন্তু শেষ করে দিন, তারপরে তালিকা দিন। কিন্তু আপনি যখন ক্রিমিনাল মামলা করেন, ক্রিমিনাল মামলাটা খুবই স্পেসিফিক হতে হয়। ক্রিমিনাল মামলা যে দায়ী তার বিরুদ্ধে হতে হয়। আইসিটিতে মামলা করতে পারেন, সেটা একটা ভিন্ন বিষয়। ওখানে তাজুল ভাই আছে, তাজুল ভাই আমাদেরকে কিভাবে আইসিটিতে মামলা করতে হয় সেটা বলতে পারেন। কিন্তু যখন শয়ে ক্রিমিনাল মামলা করা হয়, যে মামলাগুলোর একদম বেসিস হয়েছে যে আমার ছেলেকে এরকম করে গুলি করে মারা হয়েছে, এখানে 500 জনেরা সবাই দোষী। এই মামলা আদালতের টেকে না। এখানে এই মামলাগুলোতে না ভিকটিমরা বিচার থেকে বঞ্চিত হয়। গত বছর আমি ট্যালি করেছিলাম 296 জন সাংবাদিক এরকম মামলাতে তারা বঞ্চিত ছিল। তার মধ্যে 101 জন সাংবাদিক ছিল হচ্ছে খুনের মামলায়, 300। এই মানুষগুলো আসলেই মারা গেছে, মানুষগুলো আসলেই তাদের জীবন দিয়েছে। তাদের বিচার প্রক্রিয়াটা নিয়ে এরকম করাটা না, এটা প্রহসন, এটা ঠিক না। আমাদের যদি অপসাংবাদিকতা নিয়ে কোনো প্রসিকিউশন করতে হয়, সেটাকে আমাদের ব্যবস্থা তো এমন কোনো একটা আইনগত কাঠামো তৈরি করতে হবে যেখানে আমরা সেটা নিয়ে ব্যবস্থা নিতে পারি। কিন্তু জেলের ভাত খাওয়ানো, এটা কোনো পক্ষের জন্য, তাদের জন্য যে মারা গেছে তার জন্য বিচার না, যে জেলের ভিতরে আছে তার জন্য একটা সুবিচার না। এখন চাইলে তালিকা দিতে পারেন, কিন্তু হয়তো দিতে পারেন। ধন্যবাদ জাইমা আপাকে, তিনি আমাদের এই কালচার কর্পোরেট মিডিয়া আলোচনায় নির্যাতনের শিকার হচ্ছেন এই বিষয়টা নিয়ে কিভাবে ভাবছেন। অতীতে উনি কমিশনে কাজ করেছেন, মূল কমিশনের কাজের ক্ষেত্রে এই রিলেটেড বিষয়টি ওনার অভিজ্ঞতাটা জানতে চাই। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য।
একজন ভুক্তভোগীর ঘটনা দিয়ে শুরু করি। উনি বিএনপির একজন অ্যাক্টিভিস্ট। আওয়ামী লীগ আমলে অনলাইন খুব সুন্দর লিখতেন, একটা ছদ্মনামে লিখতেন, কিন্তু এক পর্যায়ে একটা বাহিনী ওনার আসল পরিচয় উদ্ঘাটন করতে পারেন। উনি সদরঘাটে ছিলেন, একটা লঞ্চে ছিলেন, লঞ্চের ভিতরে বসেছিলেন। তখন বাহিনীর একজন এসে ওনার সেই ছদ্মনাম ধরে ওনাকে ডাক দেয়। যেহেতু ছদ্মনাম ধরে ডাক দেয়, উনি একাই এভাবে করে মাথা তোলেন। উনি যখন মাথা তোলেন তখন ওরা আইডেন্টিফাই করতে পারে উনি, তো ওনাকে নিয়ে যাওয়া হয়, গুম করা হয়, অত্যাচার করা হয়, অকথ্য অত্যাচার করা হয়। উনি আমার কাছে আইডেন্টিফাই করতে পেরেছিলেন যে ওনাকে কে অত্যাচার করেছিলেন। আমি বলেছিলাম যে কিভাবে আইডেন্টিফাই করলেন, আপনার তো চোখ বন্ধ ছিল। তখন উনি বললেন ওনাকে যখন উল্টা করে পিটানো হচ্ছিল তখন ওনার চোখের যে বাঁধনটা ছিল সেই বাঁধনটা স্লিপ করে, কারণ গ্র্যাভিটি। বাঁধনটা স্লিপ করার সময় উনি নোটিস করেন যে চারপাশে কে কে ছিলেন। পরবর্তীতে উনি মিলান যে ওই সময় যারা ছিলেন তাদের ফেসের সাথে উনি পরবর্তীতে মিলান। ওনাকে কদিন গুম রাখার পরে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়াটা কিন্তু ছেড়ে দেওয়া না, ছেড়ে দেওয়ার সময় যেটা করা হতো, যেটা আমরা আমাদের রিপোর্টেও দেখিয়েছি, সেটা হলো মিথ্যা মামলা দেওয়া হয়। দ্বারা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। সেই মামলাগুলো সবই বিষয়বস্তু একই ছিল, যে তৎকালীন সরকার, তৎকালীন প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে লেখালেখি করেছে। এই জিনিসগুলো হলো কি হারামজাদার সম্মুখীন হলো, অথচ ওনাকে একদম এটার জন্য দায়ী করা হয়। এই ধরনের মামলাগুলো, এই ধরনের কেসের একটা ইনগ্রেডিয়েন্ট, এটা হলো যেটাকে বলি আমরা ক্রাইমের যে সিগনেচার আছে, এটা হলো সেই ক্রাইমের সিগনেচার। আমরা আমাদের রিপোর্টে ওয়েপনাইজেশন অফ দ্য ক্রিমিনাল জাস্টিস সিস্টেম নিয়ে কথা বলেছি। সেটা হলো যে মিথ্যে মামলা দেওয়া হবে, তারপর মিথ্যে মামলার হয়রানি চলবে অনেক বছর। আমি আজকে আমার বক্তব্য মোটামুটি 4টা পয়েন্ট কভার করার চেষ্টা করব। একটা হলো যে বর্তমানে যেটা হচ্ছে ইন টার্মস অফ যেভাবে করে কথা বলার জন্য ধরা হচ্ছে, অনেক ঘটনা যে ঘটছে তা না, কিন্তু যে কয়টা ঘটনা ঘটছে এগুলো একটি প্যাটার্ন ইন্ডিকেট করে। দ্বিতীয় হলো গিয়ে যে এইসব ক্ষেত্রে আমরা দেখছি যে বেল পাচ্ছে, কিন্তু বেল আসলে গল্পটার বা কাহিনীটা শেষ না। এটা আমার দ্বিতীয় পয়েন্ট হবে। তৃতীয় পয়েন্ট হবে যে বাক স্বাধীনতার লিমিটটা কোথায়, গালি, পাবলিক গালি শোনা যে বাক স্বাধীনতার লিমিটের অন্তর্ভুক্ত হবে, সেটা হবে আমার তৃতীয় পয়েন্ট। এবং চতুর্থ হলো গিয়েছে তাহলে একটা সরকার কিভাবে করে ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন ফাইট করতে পারে, যেহেতু এটাও তার কাজের একটা অংশ। প্রথমটা আসি, সরকারের নতুন সরকার আসার পরে এক পর্যায়ে আমরা দেখলাম যে 22 দিনে অন্তত 5 জনকে পিক আপ করা হয়েছে, মানে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, পরে মামলা দেওয়া হয়েছে স্পিচ অফেন্সের কারণে, অর্থাৎ কি বলেছে তার উপরে ভিত্তি করে। পরবর্তীতে আমি দেখেছি সংখ্যাটা মনে হয় বেড়েছে, আমি পরবর্তী এক্সাক্ট ফিগারটা বা 30 দিনে 7 জন এরকম একটা। এবং যেটা লক্ষণীয় সেটা হলো যে কোনো এক জায়গায় হচ্ছে না, অর্থাৎ ঢাকা, ঠাকুরগাঁও, ভোলা, ময়মনসিংহ বিস্তৃত এলাকায় হচ্ছে, অনেকগুলো জেলায় হচ্ছে। দ্বিতীয়ত হলো কি এনারা এক একজন কোনো বড় কেউ না, মানে একজন পলিটিশিয়ানকে ধরলো বা একজন সাংবাদিককে ধরলো, ব্যাপারটা ওরকমের না। একজন দেখলাম গৃহিণী, আর একজন কন্টেন্ট ক্রিয়েটার, এখানে অনেকে আপনাদের মতো, আর একজন দেখলাম রেস্টুরেন্টের মালিক, মানে একজন দেখলাম জাস্ট সিম্পল গ্রামবাসী, করতে পারেন কিনা সন্দেহ আছে। আমাদেরকে বুঝতে হবে যখন কোনো একটা সরকার এরকমের কাজ করে, অ্যাবসলিউটলি মানে যারা হয়তো রাজনৈতিক পরিসরে তেমন একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব না, তাদেরকে এ ধরনের অদ্ভুত ভাবে অ্যারেস্ট করা হচ্ছে, রাত 1টার সময় যে তুলে আনা হচ্ছে, তারপরে মামলা দেওয়া হচ্ছে, এবং যেটা যখন গোটা দেশ জুড়ে ঘটছে, খুব অল্প সময়ের মধ্যে ঘটছে, তখন এটাকে আইসোলেটেড ইনসিডেন্ট হিসেবে দেখার সুযোগ খুব কমে যায়। এখানে আমাদেরকে চিন্তা করতে হবে সরকার এখানে আসলে কি করার চেষ্টা করছে, পিছনের অন্তর্নিহিত কারণটা একটু চিন্তা করা উচিত। অন্তর্নিহিত কারণটা হলো ভয় সঞ্চালন করা, ভীতি সৃষ্টি করা। তখন আপনি চিন্তা করবেন যে আচ্ছা এটা লিখলে কেউ যেটা আগে ছিল যে ডিলিট করে না হলে সমস্যা হবে, ডিলিট করে না হলে সমস্যা হবে, ফেরত আসার একটা চিন্তা ভাবনা এখানে আমরা দেখতে পারি। এবং আমরা পূর্বে দেখেছি যে যখন আমি মাঝে মাঝে দেখি এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে যে ওনারা যখন বেল পান তখন ফেসবুকে ভরে যায় যে উনি বেল পেয়েছেন আলহামদুলিল্লাহ। এন্ড আই থিঙ্ক যে এটা আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং, এইখানে যা হচ্ছে এখানে আসলে কি হতে যাচ্ছে এটা বিষয়ে কমপ্লিট মিসআন্ডারস্ট্যান্ডিং। বেল পাওয়া এন্ড অফ স্টোরি না, এরপরে তার এই মামলাটা চলমান থাকবে, ঠিক আছে? তাকে ট্রান্সপোর্ট কস্ট দিতে হবে, যাতায়াত খরচ দিতে হবে। এনারা কিন্তু একদম গ্রামের মানুষ, ওনারা কিন্তু এই খরচ দেওয়ার জন্য প্রস্তুত না। তাকে আইনজীবী একজনকে হায়ার করতে হবে, সে আইনজীবীকে খরচ দিতে হবে, তার বারবার করে ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দিতে হবে। সেই হাজিরা দেওয়ার জন্য আমরা গুম কমিশনে কেস ডিল করতাম, যেখানে ছাত্রদেরকে এরকম তুলে নিয়ে গিয়েছিল, পরে মানে মাসে 4টা করে হাজিরা দিত, সে কিন্তু ক্লাসই করতে পারতো না, মানে এবং হাজিরাগুলো থাকে বিস্তৃত অঞ্চল ধরে, তাকে হয় ঢাকায়, তারপরে নারায়ণগঞ্জ, তারপরে যে চিটাগাং, 3 জায়গায় 3টা কেস দিয়েছে, সেখান থেকে যেতে যেতে সে উত্তর হয়ে যাচ্ছে। এটা হলো একটা প্যাটার্নের অংশ, এটা হলো যেভাবে করে ক্রাইমটা করা হচ্ছে, যেভাবে করে মানুষের মধ্যে ভীতি সঞ্চালন করা হচ্ছে। সো
বেল হয়ে গেল আলহামদুলিল্লাহ, ব্যাপারটা আসলে একদমই স্টোরিটা সেটা না। বেল হলো স্টার্ট অফ দ্য স্টোরি, নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। এটা হলো আমার দ্বিতীয় পয়েন্ট যেটা বলতে চাচ্ছিলাম। তৃতীয় পয়েন্ট হলো যে সেক্ষেত্রে সরকার আসলে এটা মানে সরকারের ভিতরে যে দুশ্চিন্তাটা থাকে বা যে কোনো সরকার, এটা শুধু আসলে বর্তমান সরকারের ক্ষেত্রে না, সবসময় যেটা থাকে সেটা হলো যে কতটুকু বলবে মানুষ, কতটুকু বলবে, কতটুকু তাকে সহ্য করতে হবে। কারণ অনেক সময় এটা সত্যি কথা, এটা একদমই সত্যি কথা যে অনলাইন স্পেশালি মানুষ অরুচিকর কথা বলে। অনলাইন কেন, আসলে চায়ের দোকানের টঙেও বলা হয়, কিন্তু অনলাইনে একটা লিপিবদ্ধ হয়ে যায়। অরুচিকর অসুন্দর কথা তো অবশ্যই বলা হয়, কিন্তু পাবলিক ফিগারদের অরুচিকর অসুন্দর কথা অ্যাবজর্ব করার ক্ষমতাটা নর্মাল মানুষের থেকে বেশি থাকতে হবে। মোস্টলি বিকজ এটা আসলে আমাদেরকে কাজ করে না। সেদিন আমার এক বিদেশি বন্ধু আমার সাথে যোগাযোগ করলো, বললো যে শুনলাম যে তুমি নাকি সিআইএ জয়েন করেছো। আমি তো জানি না এটা। পরে দেখলাম গুগল করলে কে জানি কি লিখে রেখেছে, এরকম কথাই আসে। এখন আমি কি এটা লেভেলগুলোর জন্য লাভ আছে চলে উঠে, এটা ইজ পার্ট অফ দ্য জব, ইউ অ্যাকসেপ্ট ইট, ইউ মুভ অন। এটা সবার ক্ষেত্রে সত্যি। এবং এটা খুব একটা বেশি যে কষ্ট হয় ব্যাপারটা তাও না, যে কে কি বললো শুনলাম না, ইগনোর করাটার মধ্যে খুব একটা অসুবিধা নেই। কারণ ইগনোর না করলে আমাদের সামনে যেটা আসছে সেটা হলো যে এখন যেটা হচ্ছে যে ভীতি সঞ্চারণ হচ্ছে, বা আওয়ামী লীগ আমলে যে প্রকট ভাবে হয়েছিল যে ভীতির সঞ্চারণটা একদম ওয়েপেনাইজ ফর্মে চলে এসেছিল। কিন্তু এর মধ্যে একটা কথা রয়েছে, সেটা হলো যে মিসইনফরমেশন তাহলে কেমন করে ট্যাকেল করা হবে। এখানে আমি যদি কেউ যদি আমার ফেসবুক পড়েন জানেন যে আমি আমার নানির সম্পর্কে মাঝে মাঝে কথা বলে, আমি আমার নানিকে এখানে নিয়ে আসতেছি। নানি প্রতি রাতে ইউটিউব দেখে, হ্যাঁ এটা আমরা বুঝতে পারি, রুমের বাইরে থেকে আওয়াজ শোনা যায়, তার কারণ হলো নানি ভলিউম কন্ট্রোল করতে পারে না ইউটিউবে। তো ওটা যা থাকে ওইভাবে চলতে থাকে। দ্বিতীয় আরেকটা জিনিস কন্ট্রোল করতে পারে না, সেটা হলো ইউটিউবে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও যাওয়া কন্ট্রোল করতে পারে না। অ্যালগরিদম নানিকে যা দেয় ওটি নানি দেখতে বাধ্য। which means নানি অলমোস্ট যা সামনে আসে সেটাই দেখাচ্ছে। একটা স্পিচ যদি দেখো এটা বারবার করে দেখতে থাকে, কারণ বারবার করে আসছে ইভেন সেই নারীকে আমি দেখেছি বলতে এক সময় যে ইউটিউবে যা দেয় ওগুলো মনে হয় সব সত্যি না, তাই না বেলা মনে হয় কিছু মিথ্যা টিথ্যা আছে ওটার ভিতরে। কেন? কারণ আপনি যদি একটা মানুষকে এক্সপোজ করেন টু লাইজ, এক পর্যায়ে সে বুঝতে পারে। তো সরকার মিসইনফরমেশন কিভাবে ট্যাকেল করবে, এটা কোনো একটা অসম্ভব কিছু না। অনেক দেশ এটা হ্যান্ডেল করেছে। ফিনল্যান্ডের মতো উন্নত বিশ্বের দিকে না তাকালেও চলবে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখবো যে পিউনিটিভ মেজার অর্থাৎ মামলা মোকদ্দমা ইত্যাদির দিকে না, যে সরকার যদি সঠিক তথ্যটা বারবার করে একটা বিশ্বাসযোগ্য সোর্সের মাধ্যমে জনসমক্ষে দিতে থাকে, তাহলে মানুষ নিজেই, মানুষ কিন্তু অনেক বুদ্ধিমান এবং বাংলাদেশের মানুষ প্রচন্ড রাজনীতি সচেতন, তারা কিন্তু নিজেই বুঝে নেয় কোনটা সত্য কোনটা মিথ্যা। কিন্তু যদি সেটা না হয়, যদি এই ধরনের একটা যে পোস্ট ডিলিট করার সমস্যা হবে কালচারটা রয়ে যায়, তখন কিন্তু বিদেশে বসে থাকা প্রচারকারীরা অনেক ধরনের ছড়াতে পারবে এবং মানুষের পার্থক্য করতে পারবে না, কারণ সে আসলে তাদের সামনে কোনো মাধ্যম নেই। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। গতকালকে দেখলাম প্রধানমন্ত্রী বলছেন যে খুব ভালো কথা বলেছেন, উনি বলেছেন যে পুলিশ সামনে কথা বলার জন্য আর পিক আপ করবে না। যদি এটা সত্যি বাস্তবায়ন হয় আমি খুশি হবো, কারণ আমি যে প্রথম ভিক্টিমটার কথা বলেছিলাম তিনি কিন্তু বিএনপির ভিক্টিম ছিলেন। প্রথম যে আওয়ামী লীগ আমলে যার উপরে অত্যাচার চালানো হয়েছিল, তার অনেক বন্ধু যারা বিএনপি অ্যাক্টিভিস্ট ছিলেন তাদের উপরে চালানো হয়েছিল। অর্থাৎ বর্তমানে সরকার দল যারা আছে তাদের কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এই সিস্টেমটা কিভাবে কাজ করে। তারা জানে যে সিস্টেমটা এক কোনো কাজে আসে না, দুই এটা সিম্পলি একটা নিপীড়নের হাতিয়ার হিসেবে কাজ করে, যেটা কোনো ফলপ্রসূ হয় না। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করবো। ব্রিফলি রিক্যাপিং যে চারটা পয়েন্ট আমি মেনশন করতে চাচ্ছিলাম, একটা হলো গিয়ে যে এই মুহূর্তে যে বিভিন্ন জায়গায় পিক আপ করা হচ্ছে সেই জিনিসটা আইসোলেটেড ইনসিডেন্ট হিসেবে দেখা প্যাটার্নের অংশ। দ্বিতীয়ত হলো গিয়ে যে বেইল হলেই যে আলহামদুলিল্লাহ এন্ড অফ স্টোরি হয়ে যাচ্ছে, ব্যাপারটা মোটেও তা না। বেইল হলো সমস্যাটা শুরু, শেষ নয়। তৃতীয়ত হলো গিয়ে যে আমরা যেটা শুনতে যাচ্ছি বা সরকার যেটা শুনতে চাচ্ছে না সেটা অংশ, সেটা অনেক সময় মানে অর্থাৎ অনেক সময় গালিও ফ্রি স্পিচের অংশ বা স্বাধীনতার অংশ, এটা মাথায় রাখা। এবং চতুর্থ হলো গিয়ে যে মিসইনফরমেশন ফাইট করা জরুরি, কিন্তু সেটার স্বতঃসিদ্ধ পথ আছে। এভাবে করে মামলা মোকদ্দমা করে সেটা আসলে ফাইট করা সম্ভব না। ধন্যবাদ। সাবেক সদস্য কমিশন এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করব আমাদের এখানে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার ভাই। আমরা জানতে চাই যে আসলে মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশের বর্তমান অবস্থান এবং কোনো ঝুঁকি আমরা ফেস করতেছি কিনা, কারণ আমরা দেখতেছি যে এই অধিবেশনে মানবাধিকার কমিশন, বহু প্রতিরোধ কমিশনের যে অধ্যাদেশগুলো সেগুলো
শেষে। তো কি ধরনের পরিস্থিতি হইতে পারে বা এখন কি ধরনের পরিস্থিতি ফিল করতেছিলাম? সাউন্ড সিস্টেম ঠিক করেন। বছর 5 আগে ঢাকায় একটা ফেস্টিভ্যাল হচ্ছিল, নাম হচ্ছে লিট ফেস্ট। তো আমি ফেস্টিভ্যালটা খুব পছন্দ করতাম। বাংলা একাডেমির সবুজ প্রাঙ্গণে অনেক চাকচিক্যময় ফেস্টিভ্যাল। তো সেখানে একটা সেশন হয়েছিল চাপের মুখে সাংবাদিকতা। তো আমি সাংবাদিকতার মানুষ, আমি ভাবলাম নিশ্চিতভাবে চাপ নিয়ে আলাপ হবে, অন্তত কোনো এক জায়গায় তো চাপ নিয়ে কথা বলা যাবে। গিয়ে যে দুজন অতিথিকে দেখলাম যারা কথা বলতে এসেছেন, তাদের দুজনই এখন জেলে। জাইমা যাদের কথা বলছিলেন, যাদের নিয়ে আজকে ডেইলি স্টারে তার প্রতিবেদন বেরিয়েছে, এই দুজন তাদের মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে তারা 5 বছর আগে চাপের মুখে সাংবাদিকতা করেছিলেন, এখন তারা অন্তরীণ অবস্থায় আছে জেলখানায়। বিষয়টি কত জটিল এটা বোঝার জন্য উদাহরণটি দিলাম। ওই সময় যদি কেউ চাপের মুখে থেকে থাকে, তার কি এখন জেলখানায় থাকার কথা, নাকি তার বাইরে থাকার কথা, নাকি তার নন্দিত সাংবাদিক হিসাবে থাকার কথা? এটি বলার উদ্দেশ্য হচ্ছে, আজকে আমরা মুক্ত গণমাধ্যম দিবসে কথা বলছি। আমি কয়েকটা প্যাটার্নের আলোচনা লক্ষ্য করলাম। সরকারের প্যাটার্ন, যেটা খুবই প্রেডিক্টেবল, তারা অপতথ্য নিয়ে আলাপ করছেন। এই অপতথ্য কিন্তু মোহাম্মদ এ আরাফাত বলে একটা লোক সারাদিন বলতেন, এবং একসময় আমি বলতাম উনি অপতথ্য মন্ত্রী, সহজ হতো বলতে বলতে। তো আজকে যখন সরকারকে দেখছি, সরকারও সেই অপতথ্য নিয়ে কথা বলছে। অপতথ্য যে একটা সমস্যা, এটা নিয়ে আমার কোনো বিরোধ নাই, কিন্তু সরকার যখন অপতথ্য বলেন তখন বেশ চিন্তায় করতে হয়। কেননা অনেক অনুসন্ধানী তথ্য অথবা গঠনমূলক তথ্যকেও সরকারে বসে গেলে অপতথ্য মনে হতে পারে। মুক্ত গণমাধ্যম এবং মানবাধিকার, এটি একটি দার্মিক বিষয়। কেন বিষয়? কারণ যে অপোজিশনে থাকে, বিরোধী রাজনীতি করে, রাজপথে মানুষের কাতারে থাকে, তার কাছে গণমাধ্যমকে একটা চোখে দেখা হয়, মানবাধিকারকে সে এক দৃষ্টিতে দেখে। যেই মুহূর্তে সে সরকারে চলে যায়, সরকার গঠন করে, গণমাধ্যমের একটা ভিন্ন সংজ্ঞা দাঁড়ায় তার কাছে, এবং মানবাধিকারেরও একটা ভিন্ন সংজ্ঞা দাঁড় করায়। আমরা 54-55 বছরে এই চিত্র দেখতে দেখতে আমাদের গা সওয়া হয়ে গেছে। ফলে আজকের যেই দিনটি মুক্ত গণমাধ্যম দিবস, এই দিনে আমরা বিদেশি কিছু প্রতিবেদনের রেফারেন্স টানছি, আমরা বলছি বাংলাদেশের নিচের দিকে মান চলে গেল কিনা, এবং সরকার অপতথ্য নিয়ে কথা বলছে। বেশ কিছু পেশাজীবী সমিতি যাদের কথা ছিল স্বাধীন সাংবাদিকতা নিয়ে আলোচনা করার, তারা তাদের দলীয় পরিচয় নিয়ে আজকের সেমিনারগুলো করেছেন। আজকে প্রেস ক্লাবে খোঁজ নেন, পিআইবিতে খোঁজ নেন গতকালকে, এবং আপনারা এটা পরিষ্কার চিত্র পাবেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আর ইউনেস্কো বোধহয় তারা করেছেন পাবলিক ট্রাস্ট জার্নালিজম নিয়ে, যে কি করে মানুষের কাছে বিশ্বাসযোগ্য গণমাধ্যম তৈরি করা যায়। দেখুন, 30 বছর আগে আমি বিচিত্রা বলে একটি সাপ্তাহিক পত্রিকায় কাজ করতাম। ওই পত্রিকাটি সরকারি ট্রাস্টেড ছিল, মানে বাংলাদেশ সরকারের মালিকানায় ছিল। ওই পত্রিকা অনুসন্ধানী সাংবাদিকতা করত, এবং সেটি শহরের আলোচিত ঘটনা হতো। এবং তার মানে হচ্ছে, সাংবাদিকতা করতে হলে আপনার যে আজকের কর্পোরেট পুঁজি অথবা গ্ল্যামারাস পজিশন, অথবা আপনি সোসাইটিতে নাম করা ব্যক্তি হয়ে গেলেন, টক শোতে দারুণ সব কথা বলছেন, এগুলো খুব জরুরি বিষয় না। স্বাধীন, সৎ, সাহসী সাংবাদিকতার জন্য আপনাকে স্বাধীন, সৎ, সাহসী হতে হবে। এটা হচ্ছে আমাদের শিক্ষা। কেননা আমরা কি দেখলাম,
যে ক্ষুদ্র পুঁজির সাংবাদিকতা বাংলাদেশকে যা শিখিয়েছে, বৃহৎ পুঁজির সাংবাদিকতা বাংলাদেশকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। জাইমা কর্পোরেট ফান্ডেড বা কর্পোরেট ওন সাংবাদিকতা বা প্রতিষ্ঠানের কথা বলছিল। 5ই আগস্টের আগে আমরা খুব ভালো করে জানি কারা গণভবনে সাংবাদিকতা করতে গিয়েছিলেন। 5ই আগস্টের আগে আমি কোন সাংবাদিক, দেখুন আমি মানুষের আইনের অধিকারের পক্ষে, তদন্ত ছাড়া কোনো কিছু না বলার পক্ষে এবং বিচার ছাড়া কনক্লুশনে না যাওয়ার পক্ষে, কিন্তু তাদের যে কর্মকাণ্ড ছিল সেটি কি সাংবাদিকতা ছিল, নাকি সাংবাদিকতার চেয়েও বেশি কিছু ছিল, নাকি খুনের চেয়েও বেশি কিছু ছিল? এই প্রশ্ন আমাদের নিজেদের করতে হবে। দেখুন, মানবাধিকার প্রশ্নে গিয়ে আমরা অনেক সময় কিন্তু এক জায়গায় বাধা পড়ে যাই। আমরা মনে করি এর চেয়ে বেশি আমাদের 18 মাস বা 20 মাসে বিচারের নামে, মামলার নামে যে প্রহসন হলো, যে মিথ্যা মামলা হলো এবং মামলা নিয়ে যে বাণিজ্য হলো, পুলিশ এবং আইন পঙ্গ হলো, তারা তাদের ন্যায় বিচারটি পেল না। এবং এই সোসাইটি এইগুলোই চায়, সে এটাতেই কমফোর্টেবল যে আপনি একটু বিপ্লব করবেন, একটু অভ্যুত্থান করবেন, পরে কিছু আপনিও একটু বাস্তববাদী হয়ে যাবেন, আপনিও কিছু পদ পদবি পাওয়ার চেষ্টা করবেন। সমাজ, গণতন্ত্র, বিচার যেই তিমিরে ছিল ওই তিমিরেই থেকে যাবে। যেই কর্পোরেট পুঁজির কথা আমরা বলছি, তারা কিন্তু তাদের সম্পাদক চেঞ্জ করেছেন কোন জায়গায়। আগের সম্পাদক কোথায় একটু খোঁজ করে দেখুন তো। আগের সম্পাদক ওই প্রতিষ্ঠানেই আছেন, উনি পাশের চেয়ারেই আছেন, উনি পাশের রুমে বসেন, উনি নাকি বিশেষ দায়িত্ব নিয়ে আছেন। তা আমি জিজ্ঞেস করলাম এই বিশেষ দায়িত্বটা কি? বলে যদি আওয়ামী লীগ ফিরে আসে। এই বিশেষ দায়িত্ব নিয়ে আমি অন্তত 5টি কর্পোরেট পুঁজির প্রতিষ্ঠানকে চিনি। তারা তাদের সেই কালো সম্পাদক, গণভবন কুখ্যাত, অখ্যাত অথবা নিন্দিত সম্পাদককে চাকরিচ্যুত করে না। তারা কর্পোরেট পুঁজি ধারণ করে, যাদের যথেষ্ট টাকা আছে তারা তাদেরকে রেখে দিয়েছে। দে হ্যাভ বিন পার্ট, তারা বসে আছেন। আমি এমন একটি টিভি চ্যানেলকে চিনি যার 3 জন মালিকের, একজন আওয়ামী লীগ করেন, একজন এখন বিএনপি করেন বলে সামনের কাতারে, আরেকজন পার্ট আছেন জামাত যদি কোনোদিন চলে আসে। এখন তো নিশ্চয়ই জামাত এনসিপি বলতে হবে, যদি জামাত এনসিপি চলে আসে তাহলে উনি সামনের দিকে চলে আসবেন। দেখুন, আমাদের সমাজ এত সুন্দরভাবে শৃঙ্খলার ভিতর দিয়ে পরিচালিত হয়, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা আর মানবাধিকার কথা বলে আমি কি শত্রু হতে যাব? কাজে আমার এখন এই অনুষ্ঠানে আসার চেয়ে ওরকম কোন একটি পার্ট প্রতিষ্ঠানে বসে থাকা ভালো ছিল। কিন্তু অবস্থা আসলে তা না। জুলাই আগস্ট আমাদের শিখিয়েছে, আমাদের চোখের সামনে যা ঘটছে এটাই চূড়ান্ত না। মানুষের প্রত্যাশা ভিন্ন। মানুষ খুব ভালো জানে তার যে চাওয়া গণতন্ত্র, তার যে চাওয়া মানবাধিকার এবং তার চাওয়ার গণমাধ্যম এবং তার চাওয়ার অর্থনীতি একে অন্যের সাথে যুক্ত। আমরা অনেক সময় মুক্ত গণমাধ্যম বা স্বাধীন সাংবাদিকতাকে মনে করি এটা একটা স্বাধীন সাংবাদিকতা, কিছু ঝোলাওয়ালা লোক পাঞ্জাবি পায়জামা পরা থাকবে, তাদের বেতন লাগে না, তারা কোনোভাবে বেঁচে থাকবেন এবং মালিকরা তাদের বিক্রি করে পয়সা উপার্জন করবেন, এটি সাংবাদিকতা। কিন্তু একটি গঠনমূলক, মুক্ত, স্বাধীন, সাহসী সাংবাদিকতা আমাদের অর্থনীতির চালিকা শক্তি, আমাদের গণতন্ত্রের পূর্ব শর্ত, আমাদের মানবাধিকারের পূর্ব শর্ত এবং আমাদের সুশাসনের সাংঘাতিক বড় স্তম্ভ। এখন এই জায়গায় যদি গণমাধ্যম না যায় তাহলে কিন্তু আপনি দেখবেন অপতথ্যের প্রবাহ বাড়বে, আমার সোশ্যাল মিডিয়ার গতি বাড়বে। কেননা সোশ্যাল মিডিয়া যারা দেখেন, যারা বিশ্বাস করেন এবং নাবিলার নানির মতো যারা ইউটিউব দেখেন, তারা কিন্তু গণমাধ্যমের উপরে বিতর্ক। দেখুন, তাদেরকে কোনো ভোট দেওয়ার সুযোগ ছিল যে আপনি কি গণমাধ্যমের উপরে বীতশ্রদ্ধ কি বীতশ্রদ্ধ না? আজকে ভোট করে দেখেন। আমার বন্ধুরা যারা গণমাধ্যমে আছে তাদের জানতে হবে তারা নিন্দিত কিংবা কেউ নন্দিত। এই পরীক্ষাটা এই জন্য হওয়া উচিত। আমরা একসময় বলতাম যে পত্রিকাতে ন্যায়ফল থাকতে হবে। কেন বলতাম? কেননা মালিক থাকবে নক্ষত্রের দূরত্বে, মালিক এটিকে ব্যবসা হিসেবে দেখতেই পারে,
তার সম্পাদকীয় পলিসি যদি মালিক ঠিক করে দেন, সেই মালিক কিন্তু সরকারের চেয়েও ভয়াবহ। মেয়ের থেকে ভালো আসে না। কেননা সরকারের তো তাও একটা রাজনৈতিক এজেন্ডা আছে। আপনি তাকে চেনেন, কোন কোন সরকার অতীতে পাওয়ারে ছিল এবং তারা প্রায় এটা বলে অতীতে পাওয়ারে থাকার কারণে তাদের অনেক সাউন্ড অভিজ্ঞতা। পাইনি। কিন্তু আপনি তাকে বুঝতে পারেন, পাঠ করতে পারেন, মালিককে পারেন। শহরের সবচাইতে সাহসী ইংরেজি দৈনিকটি প্রায় বিক্রি হয়ে গেল দুদিন আগে। এই শহরের সবচেয়ে সাহসী ইংরেজি দৈনিক, নন্দিত সম্পাদক। আমি অনিশ্চিত ভবিষ্যৎ দেখছি, কারণ যারা কিনেছেন তাদের টিভি আছে, তারা দৈনিক পত্রিকা আছে, তারা অনলাইন আছে, তারা আবার ইংলিশ নিউজ পেপারের দিকে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই ভাববেন যে গণমাধ্যম বিকশিত হচ্ছে। আমি তো দেখছি গণমাধ্যম সংকুচিত হচ্ছে। কেননা ওই মালিক চাইলে তার 4টি প্রতিষ্ঠানই একই সুরে গান গাবে, যদি আমরা গণমাধ্যমের ভেতরে গুণগত পরিবর্তন না আনতে পারি। তার মানে আমাদের গুণগত পরিবর্তনটি জরুরি। খুবই তিতা কথা বলি, সাংবাদিকতার স্বাধীনতার প্রতিবন্ধক সাংবাদিকতা নামধারী ব্যক্তিরাও। দেখুন, আমি প্রায় আওয়ামী লীগ শাসন আমলে আমার অনেক বন্ধুদেরকে বলতাম যে আপনি আওয়ামী লীগে কেন জয়েন করেন না, আপনি ইউনিয়ন পর্যায়ে জয়েন করেন, কোন একটি স্তরে জায়গা নেন, সাংবাদিকতার নাম নিয়ে আপনি কেন এগুলো করছেন? এখন ধরুন একটা বাসার সামনে অ্যাম্বুলেন্স এলো, আপনি তো ভাববেন রাস্তা ছেড়ে দিবেন, জীবন বাঁচাতে কেউ এগিয়ে এসছে। হোয়াট ইফ ওই অ্যাম্বুলেন্সের ভেতরে সন্ত্রাসী এবং আততায়ী থাকে? কোন কোন সাংবাদিক, কোন কোন গণমাধ্যম প্রতিষ্ঠান এই ভূমিকায় বাংলাদেশে কাজ করেছে। আমি শেষ করব আরেকটি নতুন চিন্তা দিয়ে। সম্পাদকরা, মালিকরা ইদানিং প্রধানমন্ত্রীর সাথে দেখা করছেন, কারণ খুব ভালো লাগছে। প্রধানমন্ত্রীও নতুন সুবাতাস ছড়াচ্ছেন, ইনফরমাল কাপড় চোপড় পরেন, সাধারণ মানুষের মতো রাস্তায় চলেন। তার কাছে কিন্তু আমাদের প্রত্যাশা আরো অনেক বড় কিছু। তার কাছে প্রত্যাশা হচ্ছে রাষ্ট্রের সংস্কার, রাজনীতির পরিবর্তন এবং জবাবদিহিতা এবং সুশাসন। দেখুন, উনি ইনফরমাল কিনা, উনি তেল বাঁচাতে 40টি গাড়ির জায়গায় 4টি নিয়ে হাঁটেন কিনা, এগুলো আমরা প্রশংসা করতেই পারি। অতীতে আমরা ভয়ঙ্কর এক্সাম্পল দেখেছি, এই কারণে আরো বেশি ভালো লাগছে। কিন্তু আমাদের প্রত্যাশা তো অনেক দূর। এটি শুনলে যারা ভয় পান, যারা বিরক্ত হন এবং যারা মনে করতে থাকেন আমরা তার বিরোধী পক্ষ, তারা ভুল জায়গায় বসবাস করছেন। যে জায়গায় কথাটি বলতে চাইলাম, নোয়াব অথবা সম্পাদক পরিষদ তার সাথে দেখা করেন এবং উনি ইদানিং অনেকের সাথে দেখা করেন। আমি শুনেছি একজন টকশো আলোচকের সাথে 2 ঘন্টা আলাপ করেছেন, গোড়া মাছ দিয়ে লাঞ্চ করেছেন। এগুলো আমার ভালোই লাগে। প্রধানমন্ত্রী কোয়াইট অ্যাক্সেসিবল হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এইসবের টার্মস অফ রেফারেন্স কি, আলোচনার এজেন্ডা কি, এটা জানা জরুরি। এই সম্পাদকদের সাথে বা নোয়াবের সাথে উনি কি আলোচনা করেছেন? যেই জায়গাটিতে আমি শঙ্কিত, নোয়াব বেরিয়ে বলেছেন প্রতি 3 মাস পর পর তারা প্রধানমন্ত্রীর সাথে মিটিং করবেন। আমি ভীষণ চিন্তিত। সাংবাদিকতা করতে হলে কি প্রধানমন্ত্রীর সাথে মিটিং করতে হয়? সাংবাদিকতা করার জন্য কি মন্ত্রীদেরকে চিনতে হয়? আমার মনে হয় না। আমরা সেই সাংবাদিকতা চাচ্ছি যেখানে প্রধানমন্ত্রীর সাথে 3 মাস পর পর ঘন ঘন মিটিং করতে হবে। ধন্যবাদ আশিক স্যার, খুব সুন্দরভাবে আমাদের আজকের টপিককে আলোচনা করে গেলেন। এই পর্যায়ে আলোচনার জন্য অনুরোধ করব আমাদের সময়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর ছিলেন। বিশেষ ব্যক্ত করবো যে আসলে জাতীয় সংঘ বলেছিল, জাতিসংঘের রিপোর্টে আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে। তো কেন আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাইতে পারলাম না? আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচারটা নিয়ে নিতে পারলাম না, বা চেষ্টা হয়েছিল কিনা? যারা মডারেটর, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, সুধী মন্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রশ্ন যেটা করেছেন ওইটা অন্য ইস্যু। আসলে এখানে জবাব দিলে লম্বা কথা বলতে হবে। আন্তর্জাতিক আদালত আইসিসি কথা বলছেন, সেটা বাংলাদেশে যাওয়ার জন্য অপশন ছিল না। খুব সংক্ষেপে বলি যে কোন রাষ্ট্রের অভ্যন্তরে কোন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হলে
আইসিসিতে অর্থাৎ আন্তর্জাতিক আদালত যেটা সেখানে যদি যেতে হয় তাহলে দুটো প্রধান কারণ। একটা হচ্ছে যে রাষ্ট্রে এই অপরাধটা সংঘটিত হয়েছে সেই রাষ্ট্রে সেই বিচার করার সক্ষমতা যদি না থাকে, অথবা সেই রাষ্ট্র যদি এই ধরনের অপরাধের বিচার করতে আগ্রহী না। এই দুটো শর্তের একটাও বাংলাদেশের জন্য প্রযোজ্য ছিল না। বাংলাদেশ এটা বিচার করতে সক্ষম, কারণ বাংলাদেশের এই ধরনের মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো আছে, আদালত আছে, প্রসিকিউশন আছে, সব ব্যবস্থা আছে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশ ইচ্ছুক ছিল। প্রফেসর ইউনূসের নেতৃত্বে জুলাই বিপ্লব পরবর্তী যে ইন্টারিম গভর্নমেন্ট এসেছিলেন তারা শুধু ইচ্ছুকই ছিলেন না, গোটা জাতি কর্তৃক ম্যান্ডেটেড ছিলেন যে তারা প্রধান 3টি কাজ করবেন, তার মধ্যে একটা ছিল এই মানবতা বিরোধী অপরাধগুলোর বিচার। সুতরাং এই দুই কারণে আইসিসিতে যাওয়ার কোনো প্রয়োজন বাংলাদেশের নেই, বাংলাদেশের ছিল না। এটা যদি ইসরায়েল হতো, নেতানিয়াহু বিচার করা যায় না, নেতানিয়াহু বিচার করতে দিবেও না, আর নেতানিয়াহু বিচার করতে সক্ষম না, ইচ্ছুক না। এই কারণে ইসরায়েলের বিচারের জন্য আমরা যাবো না। তো বাংলাদেশের সব অভ্যন্তরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের জন্য বাংলাদেশের আভ্যন্তরে যে আদালত সেটাই যথেষ্ট। যার বিষয়টা অন্যদিকে চলে গেল। আজকের যে সাবজেক্ট ম্যাটার সবাই চমৎকার বলেছেন কয়েকটা জিনিস। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অপতথ্য, সেটাকে কাউন্টার করা, অপতথ্যের যে ব্যাপারে ফ্যাক্ট চেকিং এর ব্যাপারে প্রথম বক্তা চমৎকার বলেছেন। কারণ একটা অপতথ্যের ভিত্তিতে বাংলাদেশে একটা মোটামুটি ক্রুসেড লেগে গিয়েছে, আল্লাহর রহমতে থেমে গেছে। ভবিষ্যতে যে আবার এরকম ক্রুসেড লেগে যাবে না তার কোনো গ্যারান্টি নেই। সেই জায়গায় মত প্রকাশের স্বাধীনতা থাকতেই হবে, ঠিক আছে, কিন্তু অপতথ্যগুলো ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে কম্বাইন্ড একটা এফর্টের মাধ্যমে এটাকে কিভাবে কাউন্টার করা যায় সেটার ব্যাপারে একটা মেকানিজম থাকতে হবে। এবং এই ফ্যাক্ট চেকিং গুলো একটা সুসংবদ্ধ পদ্ধতিতে যদি হয় তাহলে সবচেয়ে ভালো হবে। তা নাহলে একের পর এক ধরনের দুর্ঘটনা ঘটতে থাকে। এখন মানবাধিকারের যে প্রশ্নগুলো আসছে, অপতথ্যের ব্যাপারে এগুলোর ভিকটিম আমি নিজেও, আমাদের এখানে যারা আছেন অনেকেই হয়েছে, অনেকে এখনো ভবিষ্যতেও আবার হবেন বলে আমার আশঙ্কা আছে। তো সেটা নিয়ে আমরা ডিফারেন্ট ওয়েতে আলোচনা করতে পারি, কিন্তু মানবাধিকারের ব্যাপারে আমার কয়েকটি মৌলিক কথা আছে। সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের যে সমস্ত কয়েকটা ফার্স্ট ফর্ম অফ হিউম্যান রাইটস ভায়োলেশন বাংলাদেশে হয়েছে বা আশঙ্কা আছে, সেই বিষয়গুলোর দিকে মোটা দাগে দৃষ্টি দেওয়া হবে। অতীত থেকে যদি আমরা শিক্ষা না নিই, বাংলাদেশে অতীতে যে ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন গুলো হয়েছে, একটা তো বাক স্বাধীনতা রোধ করার ব্যাপারে, বাক স্বাধীনতা রোধ করার ব্যাপারে অতীতের সরকার ডিজিটাল আইনগুলোকে যেভাবে ব্যবহার করেছে সেই আইনগুলো বাতিল হয়েছে। কিন্তু এখন হঠাৎ করেই, যেটা নাবিলা বললেন, যে হঠাৎ করে কিন্তু কয়েকটা কমেন্ট ফেসবুক পোস্টের জন্য সারা বাংলাদেশের অনেকগুলো মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। এই প্রবণতাটা কিন্তু ভালো নয়, এটা অতীতের একটা ছায়া। এই ছায়া থেকে বেরিয়ে আসতে হবে। এই ব্যাপারে যেহেতু আগের আইনগুলো বাতিল হয়েছে, সুতরাং এই আইনগুলো বাতিল হওয়া সত্ত্বেও এটাকে ভিন্ন ফর্মে গিয়ে মামলা করার মাধ্যমে আবারও সেই কণ্ঠরোধের যে সংস্কৃতি সেটা বাংলাদেশে আর ফিরে আসতে দেওয়া উচিত হবে না। এবং সেই ব্যাপারে সরকার যেন অবশ্যই সতর্ক থাকেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, এটা সরকারকে অবশ্যই সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মানবাধিকার কমিশন বলে যে সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। একজন বলেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলের যে মানবাধিকার কমিশন সেটা যে কি জিনিস সেটা গত 17 বছর আমরা টের পেয়েছি। এইটাকে কার্যকর একটা কমিশন করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে আইনটা হয়েছিল সেটা ওনারা রেটিফাই করলেন না পার্লামেন্টে। তারা বলেছেন এর চেয়েও ভালো আইন তারা করলেন, এখনো কিন্তু হয়নি, প্রথম অধিবেশন চলে গেছে। এবং সেই আইনটায় সরকার যে ত্রুটিগুলোর কথা বলেছিলেন সেইগুলো যে আসলে কোনো ত্রুটি নয়, সেগুলো মানবাধিকার কমিশনের যারা সদস্য ছিলেন, ডক্টর নাবিলা ইদ্রিস এখানে উপস্থিত আছেন, তারা ক্যাটাগরিক্যালি প্রত্যেকটা পয়েন্টে গভর্নমেন্টের উত্থাপিত প্রশ্নের জবাব দিয়ে তারা কিন্তু সবাইগুলো পদত্যাগ করেছেন। সুতরাং এই আইনটা রেটিফাই না করার যে সিদ্ধান্ত, এটি একটি মন্দ সিদ্ধান্ত এবং এইটাকে আমরা জাতি হিসেবে কোনো অবস্থাতেই ভালোভাবে নিতে পারছি না। আমরা আশা করব, সরকার বলেছেন ভালো করে আইনটা করবেন, অবিলম্বে ভালো আইনটা আমরা দেখতে চাই। সেটা যদি না হয় ধরে নেওয়া হবে আপনারাও কিন্তু মানবাধিকার লঙ্ঘন করার নিয়াতে আছেন। এইটা বাংলাদেশের জন্য শুভ সংকেত নয়। থার্ডলি যেটা বলবো, আমার যেটা ইস্যু ছিল সেই বিষয় নিয়ে কথা বলা উচিত। বাংলাদেশে কি ফর্মে এই বিষয়গুলো মানুষ ভুলে যেতে বসেছে। গুম কমিশনে
গুম কমিশন যেভাবে তথ্য উদ্ঘাটন করেছেন, তারা বলেছেন, রিপোর্টে দিয়েছেন, কিন্তু তাকে এক্সিকিউট করা হয়েছে। বিচার চলমান থাকা অবস্থায় যে সমস্ত বিষয় রিপোর্ট হয়েছে, যেগুলো রিপোর্ট এখনো হয়নি, যেগুলো তদন্তাধীনেও নাই, হঠাৎ করে মাঝে মধ্যে আমার কাছে বিভিন্ন লোকজন ফোন করে আসেন যে গোপনে আপনার সাথে একটু দেখা করতে চাই। তা আমি জানি যে অনেকে এরকম কথা বলতে আসবেন, অনেকে এসছেন দেখা করে। তো যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি দেখা গেল তার বাইরেও উনি যখন একটা নিরাপত্তা সংস্থায় বিভিন্ন বাহিনীতে দায়িত্ব পালন করেছেন, তিনি বলেছেন, স্যার আমি এই জিনিস দেখেছি, কিভাবে আমাকে নিয়ে গিয়ে 3 জন যুবককে তুলে নিয়ে আমাকে বলা হলো পদ্মা নদীর এখানে মাওয়া থাকবে, তুমি তাকে স্পিড বোট সাপোর্ট দিবে। স্পিড বোট সাপোর্ট দিতে গেলাম, নিয়ে গেল আমাকে সহ 3 জন 21-22 বছরের ছেলেকে নিয়ে গেল চাঁদপুরের মোহনায় গিয়ে প্রথম একজন ভিক্টিমকে চোখ খুলে বললো যে তুমি একে গুলি করো। সেই অফিসার বললো আমি গুলি করতে পারবো না। এর লোক ছেলেটা দোষ কি? বললো আমি তোমাকে বলছি এটা কি যথেষ্ট না? বলছে না, এটা যথেষ্ট নয়, আমি এই ছেলের অপরাধ না জেনে তাকে গুলি করে হত্যা করতে পারবো না। তখন সে প্রচন্ড গালাগালি করে তাকে মাথায় গুলি করে দিল এবং তারপরে লাথি মেরে, তখন পেট কাটা শুরু হয়নি, তখন তো পেট কাটা করতো কিনা জানি না, একটা ইটের বস্তা বেঁধে আবার তাকে ফেলে দিল। দ্বিতীয় ছেলেটিকে মারার সময় উনি বলছেন যে তখন আর পিস্তল ব্যবহার না করে ওই কাছে টেনে নিয়ে একটা ইঞ্জেকশন বের করলো পকেট থেকে বা ব্যাগ থেকে, ইঞ্জেকশনটা দিল। ছেলেটা তখন এরকম গো গো করতে করতে কাঁপতে কাঁপতে সে মারল, ওকেও ইট বেঁধে ফেলল। তৃতীয়টাকেও ইঞ্জেকশন না দিয়ে আবার গুলি করল। এই যে ইঞ্জেকশন দেওয়া মারার যে কয়েকটা পদ্ধতি ছিল, এগুলো গুম কমিশন তাদের স্পষ্টভাবে উল্লেখ করেছে। একজন ব্যক্তি ছিলেন, আমি কি নাম উল্লেখ করছি না, সুতরাং এগুলো বিচারের মধ্যে কোনো প্রভাব ফেলবে না, রিপোর্টের মধ্যে আছে। যে ধরে নিয়ে প্রথম যে সাদা পোশাকে আসতো, এসে প্রথমে পিছন থেকে তাকে তো অনেকগুলো ধাপ ছিল। প্রথম ধাপ ছিল মনিটরিং, টেলিফোনে মনিটর করতো, তার সোশ্যাল মিডিয়া মনিটর করতো, তার অবস্থান নির্ণয় করা হতো। তারপরে পিক আপ করার পরেই প্রথমে যখন পিক আপ করে গাড়িতে তোলা হতো, গাড়িতে কিছু যন্ত্রপাতি থাকতো। একটা ছিল হ্যামার, 10 কেজি ওজনের হাতুড়ি থাকতো। কিছু কিছু ভিক্টিমকে যদি মনে হতো যে এখানে বেশি আর বিচার কিছু দরকার নেই, ওকে মাথায় বাড়ি দিয়ে ওখানে শেষ করে ফেলতো, পরবর্তী সময় কোথাও লাশ ডিসপোজাল। দ্বিতীয় ব্যবস্থা ছিল গাড়িতে তুলে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলতো। অজ্ঞান করার পরে জায়গা মধ্যে নিয়ে গিয়ে আবার জ্ঞান ফিরে পরে জিজ্ঞাসাবাদ, টর্চার এগুলো করতো। কোনো কোনো ক্ষেত্রে গাড়িতে ইঞ্জেকশন দিয়ে মেরিয়ে ফেলতো। তৃতীয় আরেকটা ছিল বলস মেশিন বলতো, যে একটা ইলেকট্রোকিউট করার একটা যন্ত্র, ব্যাটারি চালিত একটা ইলেকট্রোকিউট করার যন্ত্র ছিল, জননাঙ্গে একটা ক্লিপ লাগিয়ে দিয়ে তারপরে বিদ্যুৎ চালু করা হতো। অসহ যন্ত্র হতো, তার মুখগুলো আবার বেঁধে দেওয়া হতো। এই যে হরিবল স্টোরিজ শত শত, গুম কমিশন সেভারাল থাউজেন্ডস অ্যাপ্লিকেশন তারা ডিল করেছে, আমরা সেভারাল হান্ড্রেডস ডিল করেছি, করছি এখন। এই স্টোরিগুলো, এই যে মানবতা বিরোধী অপরাধ এবং মানবাধিকার যে ভয়ানক লঙ্ঘন, এই স্টোরিগুলো যখন আপনারা সামনে আনছেন, তখন যারা এই অপরাধের সাথে সম্পৃক্ত এবং এই অপরাধকে যারা সমর্থন করেছেন, তারা কিন্তু প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে উল্টো ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে এবং তাদের পেছনের এই অপরাধগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। যে মানুষগুলোর পরিবারের সদস্যরা ফিরে আসেনি অথবা যারা সার্ভাইভার, তাদের এই গল্পগুলো যদি না আসে, এগুলো সঠিক বিচার না হয়, নতুন করে মানবাধিকার কমিশন করলে ফিউচার হয়তো অনেক কিছু রোধ করতে পারবে, কিন্তু পেছনের এগুলোকে আইডেন্টিফাই করা, বিচার করা, আসামিদেরকে সঠিক পাওনাটা বুঝিয়ে যদি না দেওয়া যায়, বাংলাদেশে মানবাধিকার আলোচনা করে লাভ নেই। আবারও যখন এই গভর্নমেন্ট সময় একটা সময় যখন আরো খারাপ সময়ের মধ্যে যাবে, তারা মনে করবে পদ্ধতিটা তো ভালোই ছিল, তো ওনারা কিন্তু করে পার পেয়ে গেছে, আমরাও শুরু করি, হতেই পারবে। সুতরাং এই জাতির মানবাধিকার রক্ষা হয়হীন সমাজ প্রতিষ্ঠার স্বার্থে 17 বছরে বাংলাদেশে সংঘটিত প্রত্যেকটি মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতেই হবে। এইভাবে আপোষ করা যাবে না। অনেকেই বলেছেন, এই মিলন আয়তনে সরকারি দলের একজন সিনিয়র নেতা বলেছেন যে বিচার পাওয়া দরকার, তবে বিচারের নামে যাতে কোনো প্রতিহিংসা চরিতার্থ না করা। নিশ্চয়ই কোনো প্রতিহিংসা চরিতার্থ করার তো দরকার নেই। সাউথ আফ্রিকার উদাহরণ জেনেছিলেন, সাউথ আফ্রিকাতে বর্ণবাদ বিরোধী যে ব্যাপার ছিল, নেলসন ম্যান্ডেলার কথা তিনি বলেছেন, সেখানে এত ওয়াইড স্কেলে হয়েছিল অপরাধ যে একটা পর্যায়ে এত লক্ষ লক্ষ মানুষের তার বিচার করতে পারবেন না। তখন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করার প্রশ্ন আসে। বাংলাদেশে এই অপরাধগুলো লাখ লাখ মানুষের করেনি, কয়েকশো মানুষের সাথে জড়িত।
যারা এরকম ওয়ার্স্ট টাইপ অফ হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে তাদেরকে ক্ষমা করা হবে আত্মঘাতী। পরবর্তীতে যারা লেসার অফেন্স করেছে, যাদের অপরাধ ওই মাত্রার নয়, তাদের ব্যাপারে রিকনসিলিয়েশন হতেই পারে, কিন্তু ট্রুথটাকে এস্টাবলিশ করার পরে রিকনসিলিয়েশন। আজকের এই মিলনায়তনে দাঁড়িয়ে এনসিপি যেহেতু আয়োজনটা করেছেন, তাদেরকে অনুরোধ করবো এই বিষয়টার ব্যাপারে অবশ্যই গুরুত্ব দেয়, যে গভীর ক্যান্সার ভেতরে রেখে বাইরে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দিয়ে এই জিনিসগুলো বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠা করা খুব কঠিন। যদি এই ওয়ার্স্ট টাইপ অফ ভায়োলেশনের বিচার না হয়, তাহলে মানবাধিকার রক্ষা করাটা কঠিন হবে। খুবই রূঢ় যে ফ্যামিলি তার স্বজন এখনো ফিরে আসেনি, সে জানে যে এই স্বজন হারানোর বেদনাটা কেন। যারা ওই ধরনের টর্চার ফেস করে এসেছেন তারা জানেন এই বেদনাটা কেন। টর্চার করতে করতে হতে হতে তরুণ বয়সের ছেলেটা পাগল হয়ে গেছে। ওকে যখন নাবিলারা জিজ্ঞাসা করেছে, বলছে না আমার কাছে কিছু হয়নি। ও এতটাই ট্রমাটাইজড হয়েছে যে আর কোনো কথাই বলতে পারেন না। নাবিলাগুলো যদি বলতেন আরো ভালো হতো। যে ট্রমার মধ্যে দিয়ে ওই আয়না ধরে যে মানুষগুলো ছিল, তাদের গল্পগুলো, প্রতিটা গল্পের জন্য আমি তো মনে করি স্পিলবার্গ অথবা জেমস ক্যামেরনের মতো যদি পরিচালক আমরা পেতাম, প্রত্যেকটি ঘটনার জন্য একটা করে হলিউডের ক্লাসের একটা করে সিনেমা বানানো সম্ভব, ডকুমেন্টারি বানানো সম্ভব। এই বিষাদ সিন্ধু সম এই যে বেদনার গল্প গত 17 বছরে রচিত হয়েছে, এক নিষ্ঠুর স্বৈর শাসককে সে কারণেই বাংলাদেশের মানুষ বিদায় করেছে, এই তরুণেরা বিদায় করেছে। এই বিদায়ের পরে এই দেশটাকে আবার রিক্লেইম করা, আবার নিরাপদ করার মহান দায়িত্ব এই তরুণদের উপরেই অর্পিত হয়েছে। সুতরাং আসুন আমরা অতীতে সংঘটিত প্রত্যেকটি অপরাধের বিশ্লেষণ, সঠিক বিচার, তদন্ত এগুলো নিশ্চিত করি, এবং আগামীতে যাতে এই ফর্মের কোনো অফেন্স আর বাংলাদেশে না ফিরে আসতে পারে সেই কাঠামো, আইনি, বিচারিক, সামাজিক, তথ্যগত সব কিছু আপনাদেরকে নিশ্চিত করতে হবে। সেটা যদি করতে পারে তবেই আর বারবার মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে সেমিনার, সিম্পোজিয়ামের প্রয়োজন হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ অ্যাডভোকেট তাজুল ইসলাম ভাইকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং আমরা কি ধরনের পরিস্থিতি ফেস করে এসেছি, কি সময় পার করে এসেছি, আবারও ওই জায়গায় নিয়ে গিয়ে আমাদের বলেছেন যে আমরা কিভাবে এর থেকে বের হইতে পারি। এই পর্যায়ে আমাদের এখানে উপস্থিত আছেন হিসেবে ব্যারিস্টার সারা হোসেন। আমি একটা কোশ্চেন রাখতে চাই যে আসলে আমরা দেখেছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা বিচার বিভাগের যে সচিবালয়, বিচার বিভাগের জন্য যে স্বাধীন বিচার বিভাগের অধ্যাদেশ ল্যাপস করা হয়েছে, তো এটা কি আসলে এখন আমাদের যে আজকের টপিক মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকারের বর্তমান ঝুঁকি এবং করণীয়, এক্ষেত্রে কি ইম্প্যাক্ট ফেলে কিনা, বা আমরা কিভাবে এই বিষয়গুলো ডিল করতে পারি? জি, আমার এর আগে একটি অভিজ্ঞতা হয়েছিল, পরিচিত ব্যারিস্টার আসনের মা। আমরা এসেছিলাম জাতিসংঘের তথ্য অনুসন্ধান দিয়েছি বিষয় আলাপ করার জন্য, এসেছিলাম আলোচনার জন্য, ভেবেছিলাম তর্ক হবে, এবং সেখানে তাদের যে সুপারিশ করেছিল সেগুলো আপনাদের সামনে। এখানে আমাদের একটা ভূমিকা, আপনাদের আমাদের সকলের যারা এখানে আছি একটা ভূমিকা রাখার সুযোগ আছে। আমরা নিজেরা কি করি সেটা অন্যদের উপর প্রভাব রাখে, আমার হচ্ছে সেটা নিয়েও আমাদের একটু কথা বলা দরকার। এবং বিচার বিভাগের কথাতে যাওয়ার আগে একটু স্মরণ করে দিতে চাই যে মানবাধিকার বলতে আমরা কি বুঝি। আজকে বলা হয়েছে মানবাধিকার এবং বাক স্বাধীনতা, কিন্তু মানবাধিকার কি? মানবাধিকার কি কার জন্য আসলে? আপনারাই আমাকে বলেন, মানবাধিকার কি শুধু আমার জন্যই না সকলের জন্য? আপনারা কি মনে করেন? আমার জন্য, আমার মতাদর্শের যারা, আমার দলের যারা, আমার গোষ্ঠীর যারা, আমার ধর্মের যারা, আমার লিঙ্গের যারা, তাদের জন্যই, নাকি সকলের জন্য? সকলের মোটামুটি। কেউ কি ভিন্ন মত? এখানে কারো ভিন্ন মত আছে? অন্য লিঙ্গের, অন্য ধর্মের, অন্য জাতির, অন্য রাষ্ট্রের অভিমান বিদেশিরা, শুধু আমাদের দেশিরা না, তাদের জন্যও মানবাধিকারের ব্যবস্থা আছে। আছে কি? কি মনে করেন?
ভিন্ন মতাদর্শ যারা, তাদের জন্য কি আছে? সবাই মনে নিশ্চিত না। যারা ভিন্ন মতাদর্শে, আমার মতাদর্শ ভোট করে না, তাদের জন্য আমি কি তাদের মানবাধিকার আমি কি শ্রদ্ধা করবো? করবো না, করবো। ঠিক আছে, আমাদের এটা অন্তত আমাদের থিওরি বা তত্ত্ব, যেটা আমরা করবো। এখন সকলের ক্ষেত্রে তাহলে বৈষম্যহীন একটা ব্যবস্থা থাকতে হবে এবং সব ধরনের মানবাধিকারের ক্ষেত্রে। কারণ মানবাধিকার হচ্ছে সার্বজনীন, সবার জন্য, আর মানবাধিকার হচ্ছে অবিচ্ছেদ্য, অবিভাজনীয়। তার মানে হচ্ছে যে মানবাধিকার নিয়ে আমরা এতক্ষণ কথা বলেছি, প্রত্যেকে বলেছেন, শুধু বাক স্বাধীনতা না, জীবনের অধিকার, গুম থেকে মুক্ত হওয়া, নির্যাতন থেকে মুক্ত হওয়ার যে অধিকারগুলো, আমাদের রাজনৈতিক নাগরিক অধিকারগুলো, এর পাশাপাশি আমাদের অর্থনৈতিক ও সামাজিক অধিকারের স্বীকৃত, এবং প্রত্যেক অধিকারটা সকলের জন্য একইভাবে প্রযোজ্য হওয়ার কথা। সেখানে আমার রাজনৈতিক মতাদর্শ সেখানে কোনো ইস্যু হতে পারে না। কিন্তু বাস্তবে আমরা কি দেখেছি? মিলার কাছ থেকে আপনারা খুবই ভয়াবহ একটা চিত্রের বিবরণ দিল আপনাদের সামনে, যে যাদেরকে উঠিয়ে নেওয়া হতো, যাদেরকে গুম করা হতো, তাদেরকে কিভাবে আটক রাখা হয়েছে, অনেকেই যাদেরকে গুম করা হয়নি বা যারা ফিরে এসছে, কিন্তু মাঝখানে তাদেরকে কিভাবে অনেকদিন আটক রেখে তারপর অনেকদিন পরে কোর্টের সামনে সোপর্দ করা হতো। আলটিমেটলি তারা জামিন পেতেন, কিন্তু উনি যেটা বললেন, জামিন মাত্র তাদের সেই ভয়াবহ যাত্রা, তাদের মানবাধিকার লঙ্ঘনের যাত্রা শুরু, শেষ ছিল না। কিন্তু এখন আমাদের সময়, বর্তমান সময় আমরা কি পরিস্থিতি দেখছি? জামিনই তো শুরু হয় না, জামিনই তো পাওয়া যায় না। সেটা আপনারা কি এগ্রি করবেন? এরকম অবস্থা আমরা দেখছি যে জামিন পাওয়া যায় না। কি মনে করেন? কারো কারো ক্ষেত্রে যারা ভিন্ন মতাদর্শের আপনাদের থেকে, তাদের জামিন তো হয় না। এখানে অ্যাডভোকেট তাজুল ইসলাম আছেন, উনিও তো গত আওয়ামী লীগ সরকারের আমলে ওনাকে তুলে নেওয়া হয়েছিল, উনি আটক অবস্থায় ছিলেন, কিন্তু আলটিমেটলি উনি কয়েকটা দিন আটক ছিলেন। আপনি কি বলতে পারেন? 6 আওয়ার্স, 1 ঘন্টা। আমি আপনাদেরকে একটা বিবরণ দিই, আপনারা আমাকে বলেন এটা কোন সময়ের? এটা বর্তমান সময়ের, অন্তর্বর্তীকালীন সরকারের সময়, আওয়ামী লীগ সরকার, না তার আগে বিএনপি সরকার, না তার আগে কেন্দ্রীয় সরকার? কোন সময় আপনারা আমাকে একটু বলেন। একজন ডাক্তার, ওনাকে ভোরবেলায় পুলিশ আসছে ওনার বাসায়, 40 জনের মতো বললেন, 20 থেকে 40 জন ওনার বাসায় ঘিরে ফেলেছে। ওনাকে সেখান থেকে নিয়ে গেছে থানায়, বলেছে, বলে নাই যে ওনাকে গ্রেফতার করছে, বলেছে তাকে প্রশ্ন করার জন্য তারা নিয়ে যাচ্ছে। থানায় নেওয়ার পরে সেখান থেকে তাকে আদালতে নিয়েছে, মামলার মধ্যে তাকে জড়িয়েছে। তারপর তাকে একটা না, দুটা না, তিনটা না, 12টি মামলায় শোন অ্যারেস্ট করিয়েছে। এবং প্রত্যেক মামলার জন্য একজন বলছেন যে বারবার হাজিরা দিতে হয়, আর বারবার হাজিরা দিতে হয়েছে, বারবার হাজিরা দিয়েছেন, বারবার জামিনের আবেদন করেছেন, বারবার জামিনের আবেদন নাকচ হয়েছে নিম্ন আদালত থেকে। অবশেষে হাইকোর্টে এসে কিছু কিছু জামিন পেয়েছেন, আবার সেগুলো স্থগিত হয়েছে। এবং একটা জিনিস বারবার বলা হচ্ছে, সেখানে রাষ্ট্রপক্ষের যে উকিলরা আছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে জামিনগুলো দেওয়া যাবে না, কারণ ওনার বিরুদ্ধে যেসব মামলা আছে, বিভিন্ন ধরনের মামলা, সব মামলাগুলো তদন্ত হবে। আপনারা আমাকে বলেন যে কোন সময়কার মামলা? কেয়ারটেকার আমলের 2007-08 মামলা হতে পারে, কেউ কি মনে করেন ওই সময়কার মামলার কথা বলছি? আওয়ামী লীগের আমলের মামলা, 2001-এর বিএনপির আমলের মামলা, ইন্টারিমের মামলা, এখনকার মামলা, কেউ একটু অনুমান করবে কোন সময়কার? একজন আমাকে বলেন, সাজেস্ট করেন কোন সময় হতে পারে। ইন্টারিম, থ্যাংক ইউ স্যার, ইন্টারিমের মামলা, ইন্টারিমের মামলা, এবং একজন উনি পেশার ডাক্তার কিন্তু রাজনীতিবিদ, এবং ওনার বিরুদ্ধে এই মামলাটা হয়েছে, এখনো চলছে। এবং এখানে এমন কথাগুলো আমাদের কোর্টে এসে শুনতে হয়, রাষ্ট্রের পক্ষে বলা হয় চার্জশিট তো হয়ে যাবে, তদন্ত তো শেষ হয়ে যাবে, যখন তদন্ত শেষ হয় তখন তো প্রমাণ পাওয়া যাবে, এই জন্য ওনাকে ছেড়ে দেওয়া যাবে না। আপনারা বলেন এগুলো আপনাদের নামে করা হচ্ছে, আপনাদের বলতে আমরা বাংলাদেশের জনগণের নামে, কারণ রাষ্ট্রপক্ষের উকিল আমাদের উচ্চতর আদালতে দাঁড়িয়ে এই কথাগুলো বলছে। এবং কিসের কথা তারা বলছেন সেখানে? তারা বলছেন যে জুলাইয়ের শহীদদের বিচারের জন্য তারা এইভাবে বিচার চালাবেন, এইভাবে তারা তদন্ত প্রক্রিয়া এবং বিচার চালাবেন। তো এটা কি আমাদের মাথা উঁচু করে এই কথাগুলো আপনারা শুনতে পারবেন? আপনার মনে হয় না খুব একটা ডিস্টার্ব ফিল করছেন? তার মানে আপনাদের ডিস্টার্ব ফিল করা উচিত, কারণ আপনার আমার নামে রাষ্ট্র এই ধরনের একটা প্রহসন চালাচ্ছে এখন। আপনারা বলেছিলেন যে আপনারা না, যারা জুলাইয়ের আপনার নেতৃত্ব দিয়েছিলেন, আমার সামনে যারা বসা,
আপনার ওই আন্দোলন তো করলেন ওই সময়, যাতে আমরা একটা নতুন বাংলাদেশ পেতে পারি, যাতে এই ধরনের অবিচার না হয়। আজকে আমি আমার সামনে নাহিদ ইসলামকে দেখেছি, যখন ওনাকে আমি কোনোদিন দেখিনি এক্সেপ্ট টেলিভিশনের পর্দায় বা ফেসবুকে, সেই জুলাইয়ের সেই শেষ সপ্তাহে। তখন ওনার পক্ষে আমরা অনেকে মিলে হাইকোর্টে স্বর্ণাপন্ন হয়েছিলাম যে ওনাদেরকে যাতে সেই ডিবি অফিস থেকে বের করে নিয়ে আসা হয়। ওই সময় আমরা রাষ্ট্রপক্ষের উকিলদের যে অবস্থান দেখলাম, ওনারা তো বললেন না, ওনার তো কিছু হয়নি, নিজে তারা স্বেচ্ছায় গেছে, ওনারা বেরিয়ে আসবে, এটা নিয়ে আসলে কিছু করার কিছু নেই। ওই সময় ওনাদের যখন কোর্টের আমরা স্বর্ণাপন্ন হচ্ছি, তখন ওই আদালতের সামনে তখনই ডিবির লোকজন, এসপির লোকজন এই কোর্টের সামনে বসে থাকতো, যাতে কোর্টে তার চেম্বার থেকে কোর্ট রুম পর্যন্ত হেঁটে না আসতে পারতো এই মামলাটা শোনার জন্য। ওই মামলাটা বিচারাধীন অবস্থায় নাহিদ ইসলামের অন্যান্যরা যারা নেতারা ছিলেন সেই আন্দোলনের, তারা তখন ছাড়া পেয়েছিলেন। কিন্তু এখন যে অবস্থা, একজন বিচারপতি বা বিচারকের 10 বার চিন্তা করতে হয় যে উনি আসলে জানেন কাউকে দিবেন কিনা। যে ব্যক্তির বিরুদ্ধে কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ আজ অব্দি দেখানো যায়নি। এখানে আমরা যারা সবাই চাইছি যে জুলাইয়ের সেই হত্যাকাণ্ডের বিচার সঠিকভাবে হোক, কিন্তু দেখছি যে তদন্ত কাজ শেষ হচ্ছে না, কোনো সাক্ষ্য প্রমাণ সামনে আসছে না। এটা কি সেই জুলাইয়ের শহীদের সাথে একটা প্রহসন না, যে তাদের নাম করে তাদের কথা বলে অনেকজনকে আটকে রাখা হচ্ছে, অনেকটা মনে হচ্ছে একটা রাজনৈতিক স্বার্থ। এই কথাগুলো কেন আমি তুলে ধরেছি, কারণ এই যে আমরা বলছি যে আমাদের আদালত নিয়ে যে আদালত কেন্দ্রিক যে 2টি আইন করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, একটি হচ্ছে বিচার নিয়োগের ব্যাপারে, আরেকটি হচ্ছে সচিবালয় তৈরি করার ব্যাপারে, 2টি তো এর মধ্যে বাতিল হয়ে গেল। আমরা সরকারের কাছ থেকে শুনছি যে আবার হয়তো ওনারা বলছেন যে পরবর্তী সেশনে তারা নিয়ে আসবে। এখন পর্যন্ত যেহেতু আমরা কোনো সময়সূচি জানতে পারিনি বা কি ধরনের সংশোধনী তারা আনতে চাচ্ছেন বা কেন আমরা বুঝতে পারছি না, অবশ্যই আমাদের অনেকের মনে অনেক সংশয় আছে। এভাবে 2টি অধ্যাদেশ অবশ্যই জরুরি। একটাতে বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে কিছু মানদণ্ড এবং একটা প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। যখন এটা আরোপ করা হয়েছিল, আমরা দেখলাম আমরা অনেক ভালো ভালো বিচারপতি পেয়েছি, অনেক দক্ষ বিচারপতিদেরকে পেয়েছি। হয়তো কারো এদিক সেদিক মানে রাজনৈতিক ভাষা হয়তো থাকতে পারেন, কোনো মতাদর্শ থাকতে পারে, কিন্তু বিষয় হচ্ছে আমরা কম্পিটেন্ট ব্যক্তিদের চাই যারা বিচার করবেন সেখানে যাবেন তার অতীতে কি ছিল না ছিল, সেরকম বেশ কয়েকজনকে আমরা ডেফিনেটলি পেয়েছি। আমরা সেখানে চাইছি যে এই প্রক্রিয়াটা চলতে থাকুক, আমরা যে একটা কোয়ালিটি সম্পন্ন বিচারপতিকে আমরা ভবিষ্যতে যাতে পাই, শুধুমাত্র পলিটিক্যাল কনসিডারেশন ওখানে যাতে না আসে। দ্বিতীয় যে আইনটি বিচার ব্যবস্থার যে সচিবালয় বা জুডিশিয়াল সেক্রেটারিয়েট, সেটা আমাদের খুবই দরকার, যাতে বিচারপতিদের উপরে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব না পড়ে। সো অফকোর্স নিঃসন্দেহে 2টি আইন আমাদের প্রয়োজন এবং এগুলি নিয়ে আমাদের কাজ করা দরকার। আমাদের অবশ্যই সব ধরনের পাবলিক অ্যাকশন নেওয়া উচিত, মিটিং যেটাই দরকার, সংসদের ভিতরে আলোচনা করা, সংসদের বাইরে কথা বলা, যাতে এই 2টি আইন চলে আসে। কিন্তু এই 2টি আইনের পাশাপাশি যদি এই ব্যবস্থাগুলো পরিবর্তন না হয়, যদি আপনারা বা আমরা মনে করি যে প্রতিহিংসা চালিয়ে আমরা সেভাবে প্রতিহিংসার ভিত্তিতে আমরা বিচার ব্যবস্থাকে চালাবো, তাহলে আপনি যতই আইন পাশ করেন, সংসদে যাই আসুক না কেন, পরিবর্তন তো হবে না। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ওই জায়গায় আপনাদের হাত দিতে হবে, না হলে চেঞ্জটা আপনারা পাবেন না। এটার পাশাপাশি আরেকটি জিনিস বলতে হচ্ছে যে আই থিঙ্ক এটা কি বলছিলেন, সাইমা ইসলাম যে কথাটা বললেন, কয়েকজনের সাংবাদিকের নাম নিলেন যারা আওয়ামী লীগ সরকার আমলে খুব বড় বড় জায়গায় ছিলেন, এবং অফকোর্স তাদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে যে ওরা আওয়ামী লীগ সরকারকে শুধু কিভাবে জিয়ে রেখেছেন না, তারা কি করে ওই সময়কার নানান ধরনের অন্যায় এবং অবিচারকে জাস্টিফাই করেছেন এবং করার চেষ্টা করেই গেছেন, এবং অন্যদের বিরুদ্ধে কি ধরনের হয়রানিমূলক ব্যবস্থা তারা করেছেন, অনেক ধরনের অভিযোগ আছে। কিন্তু এই মুহূর্তে তারা কারাগারে আছে কেন জানেন? আপনারা নিশ্চয়ই জানেন কোন ধরনের অপরাধের জন্য তারা কারাগারে আছেন। অপসাংবাদিকতার জন্য নাই, কিন্তু তারা আছে সেই জুলাই হত্যাকাণ্ডের জন্য। আমরা প্রত্যেকের এগেন্সটে কোনো না কোনো জুলাই হত্যাকাণ্ডের মামলা আছে, আরো অন্যান্য মামলাও থাকতে পারে। সো এটা এক ধরনের প্রদর্শন না। আপনি যদি জানেন যে তারা ঘটনার সাথে জড়িত না, আমি যে মামলার কথা বলছিলাম সেখানে এরকম বক্তব্য আছে, যিনি হচ্ছেন পেশাদার সন্ত্রাসী, আগুন লাগিয়েছেন একটা বিল্ডিং এ, সেভাবে একজনকে মেরে ফেলেছেন, অথচ সেটার কোনো সাক্ষ্য প্রমাণ
সো কথা হচ্ছে যে আমার মনে হচ্ছে টাইম এসছে, খুব ভালো যে আপনার এই বিষয়গুলো সামনে নিয়ে আসছেন, আলোচনা করার জন্য বসেছেন। বাট আই থিঙ্ক টাইম এসছে নিজেদেরকে একটু প্রশ্ন করা, এবং আমরা আসলে কি ধরনের বাংলাদেশ চাচ্ছি। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আপনারা সবাই আপনাদের সম্মিলিত শক্তি লাগাবেন নতুন নতুন আইন তৈরি করতে, নতুন দ্বিতীয় পক্ষ, তারপর এইসব আইন, সচিবালয় নিয়ে আইন, বিশ্ব সচিবালয় নিয়ে আইন, মাননীয় কমিশনের একটা পারফেক্ট একটা আইন যেটা সব ধরনের ক্ষমতা মাননীয় কমিশনে দেওয়া হবে, কিন্তু মানুষের কোনো পরিবর্তন হবে না, বিবেকে আমরা কোনো ধরনের কান দিব না। আমরা ভুলে যাব যে আমার শত্রু যে তারও ন্যূনতম কিছু অধিকার তার প্রাপ্য। কারণ এক্স্যাক্টলি এই বিষয়টা আমরা আওয়ামী লীগ সরকার আমলে দেখে এসেছি। আপনারা যারা একটু বয়সে কম তাদের হয়তো মনে থাকবে না, বা আপনারা শুনেছেন অন্যদের কাছে। এখানে যাদেরকে দেখছি আমার মনে হচ্ছে আপনাদের সবার অভিজ্ঞতা আছে। আমরা তো এই সময় দেখে এসেছি যে এই মুহূর্তে বলা হতো যে একজন বিএনপি করেন অথবা জামাত করেন অথবা নাগরিক সমাজের কিন্তু সরকারের বিরুদ্ধে উনি বক্তব্য রাখেন বা কাজ করেন, বাস উনি একদম ক্যান্সেল। ওনার না কোনো সুযোগ সুবিধা, না কোনো পেশার, না কোনো সুযোগ দেওয়া হবে, অন্য কোনো স্থান ওনাকে দেওয়া হবে না, কোনো ধরনের সভা সংগঠন স্পেস কোনো জায়গা পাবেন না। এখন আমরা যদি ওইটা আবার রিট্রিট করতে চাই, ওইটা বিষয়টা আমি তৈরি করতে চাই, আমরা যেভাবে চলছি সেভাবে চলতে পারবো। এরকম যদি আমরা একটু যদি আমি যে 48 টাকা 47 টাকা পেয়ে যাচ্ছি 3 দিন শেষ একটা কথা এরকম সেশন প্রোগ্রামগুলো যে আমি ওখানে কি করি, খুব বেশি দূরে না, এটা তো আমরা কিন্তু 3টা পাই না। আমরা কথা বলছি অবশ্যই যে তাদের জন্য আলাদা সচিবালয় থাকুক, তাদের নিয়োগ হওয়ার একটা স্বচ্ছ একটা প্রক্রিয়া থাকুক। একই সাথে কিন্তু আমাদের আইনজীবীদের কথা বলতে হবে। আমাদের জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে এবং অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে সুযোগ করে দিয়েছেন তাতে আমরা একটা নির্বাচন করেছি, কিন্তু সেই নির্বাচন হয়েছে, নির্বাচন পরবর্তী অবস্থায় আমরা আছি। এখন আমরা কি দেখছি, আমাদের সুপ্রিম কোর্টে সেখানে নির্বাচন হবে, সংসদের নির্বাচন হয় শুধুমাত্র সুপ্রিম কোর্টে যারা প্রতিনিধিত্ব করবে তাদের ব্যাপারে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যারা বিগত সরকার মানে আওয়ামী লীগ সরকারের সাথে জড়িত ছিল কোনোভাবে, সন্ত্রাস দমন আইন যেভাবে সংশোধিত হয়েছে সেটার কারণে তারা কোনোভাবে নির্বাচন করতে পারবেন না। এখন যারা দাঁড়াচ্ছেন তারা কিন্তু প্রতিদিন কোর্টে আসেন, প্র্যাকটিস করেন, তাদের কারো বিরুদ্ধে কোনো ন্যূনতম অভিযোগ নাই যে তারা কোনো হত্যাকাণ্ড তো দূরের কথা, কোনো ধরনের অন্যায়ের সাথে তারা জড়িত ছিল। তাদের সবচেয়ে বড় অন্যায় হতে পারে সেই সময় কেউ হয়তো আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলেন অথবা কেউ আওয়ামী লীগের সদস্য ছিলেন। কিন্তু এখন তারা যখন দাঁড়াচ্ছেন নির্বাচনে, তারা তো আওয়ামী লীগ হয়ে দাঁড়াচ্ছেন না, তারা দাঁড়াচ্ছেন একজন আইনজীবী হিসেবে, একজন দক্ষ আইনজীবী হিসেবে যার অনেক বছর অভিজ্ঞতা আছে। হয়তো আপনাদের কারো পক্ষেও তারা ওকালতি করেন, কিন্তু তাদেরকে বলা হচ্ছে, তাদের এই ধরে নেওয়া হচ্ছে তাদের কি পরিচয়, কারণ তারা কোথাও বলছেন না যে আমি আওয়ামী লীগের সদস্য হয়ে আওয়ামী লীগের ঝান্ডা ওড়ানোর জন্য আমি এখানে আসি, বলছি আমি একজন আইনজীবী হিসেবে আসছি, আইনজীবীদের পেশাদার ব্যবস্থা কি আছে সেটা আমি দেখতে চাই। সেখানে বলা হচ্ছে তারা দাঁড়াতে পারবে না। যে কি কারণে আমি এই গল্পটা আপনাদের সামনে বলছি এবং কেন এটা আজকের এই আলোচনার সাথে জড়িত, বিকজ তাদের কি বাকস্বাধীনতা থেকে বুদ্ধ হচ্ছে না? বাকস্বাধীনতা থেকে একটা অংশ না যে তারা একটা সমাবেশ করতে পারবে, তারা বলতে পারবে আমি নির্বাচিত হতে চাই, ভোট দেওয়ার ভোট পাওয়ার অধিকার কি কোনোভাবে বাকস্বাধীনতার সাথে জড়িত? আমি যতদূর জানি আমার সীমিত পড়াশোনা একেবারে অতিরিক্তভাবে জড়িত, তাহলে তাদের বাকস্বাধীনতা থেকে রুদ্ধ হচ্ছে না, এবং রুদ্ধ হচ্ছে তাদের জন্য। এই মুহূর্তে যারা দাঁড়াচ্ছে সে নির্বাচনে, সেখানে যারা বিএনপির সাথে জড়িত তারাও দাঁড়াচ্ছে, যারা এনসিপির সাথে জড়িত তারাও কিন্তু দাঁড়াচ্ছে, তারাও কিন্তু লিখছেন আমি এনসিপির প্রার্থী, আমি বিএনপির প্রার্থী, তারা লিখছেন আমি আইনজীবী। অন্য একজন আইনজীবী যিনি আপনার দলের না, তিনি আপনার পেশার, আপনার একই কোর্টে আপনার পাশে দাঁড়াচ্ছেন, কোনো সময় উনি আপনার পক্ষে দাঁড়াবেন, কোনো সময় আপনি আপনার পক্ষে দাঁড়াবেন। ওনার কথা কি আপনার বলতে হবে না? ওনারা নিজেরা যেটা আমরা অ্যালাউ করবো না। এই প্রশ্নটা আমাদের সামনে যদি সত্যিকার মানবাধিকার নিশ্চিত করতে চান, বাকস্বাধীনতা বাংলাদেশে চেষ্টা করতে চান, তাহলে এই প্রশ্ন সেটা নিয়ে বই লিখতে পারেন, গবেষণা করতে পারেন, বর্তমানে কি করবেন সেটা নিজের দিকে একটু তাকান, চিন্তা করেন যে কতদূর আপনারা সেই পরিবর্তনটা আনতে রাজি আছে। ধন্যবাদ।
আলোচনা করার জন্য। এই পর্যায়ে আমরা আমাদের আজকের যে সেশন, এই সেশনের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের এই সেশনের চেয়ার জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অনুরোধ করবো। আসসালামু আলাইকুম। আজকে প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটি, যারা এই সুন্দর জাতীয় কনভেনশনের আয়োজন করেছেন। আমাদের আজকের গণতন্ত্রের স্বাধীনতা ও মানবাধিকার বর্তমান যুগীয় শীর্ষক যে সেশন, এই সেশনে অত্যন্ত বিজ্ঞ আলোচকবৃন্দ আলোচনা করেছেন সাংবাদিকতায় এবং মানবাধিকার নিয়ে কাজ করার ক্ষেত্রে, জাস্টিস নিয়ে কাজ করার ক্ষেত্রে অভিজ্ঞতা আছে, ফিল্ডের খুব রিসেন্ট অভিজ্ঞতা আছে, সেটা আমাদের সাথে শেয়ার করেছেন। এবং আমরা অনেক গুরুত্বপূর্ণ যারা সংবাদপত্রের মালিক বা সম্পাদক যারা ছিলেন, অনেকেই তখন এসেছেন, যোগাযোগ করেছেন যে আপনারা আমাদেরকে প্রোটেকশন মিনস আপনারা একটু আমাদের মালিকানায় অথবা সম্পাদকের বা কোনো একটা জায়গায় কাউকে বসান, যাতে একটা পলিটিক্যাল প্রোটেকশন আমরা পাবো। তো আমরা আমাদের জায়গা থেকে তখন ভেবেছি যে একটা গণপ্রস্থান হয়ে গেছে, তো বাংলাদেশে আর এই দখলের থাকার কথা না, থাকা উচিত না। আমি ভেবেছি সবকিছু এমনি বোধহয় ঠিক হয়ে যাবে, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয় নাই। আমরা পরবর্তীতে দেখেছি যে সময়ের পরিক্রমায় সেগুলো জাস্ট হাত বদল হয়েছে এবং কন্ট্রোলটা চেঞ্জ হয়েছে। একজন বিজ্ঞ আলোচক আলোচনা করছিলেন যে কিভাবে সেখানে ব্যাক আপ রাখা হয়, অন্যান্য অবস্থায় মেইনস্ট্রিম মিডিয়ার এই চ্যালেঞ্জ আমরা বিভিন্ন রেজিম চেঞ্জ হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তারপরে বিএনপির সরকার এসেছে, কিন্তু এই যে একটা আইনের ঘোষণা করা হয়েছিল এটা আমি অবগত আছি, কিন্তু সেটা পরবর্তীতে আলো দেখেনি। এই একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমি দেখেছি যে কোনো সরকার এটা নিয়ে গণমাধ্যম নিয়ে কাজ করতে গেলে তারা চিন্তা করেছেন যে আমরা এই যে এস্টাবলিশমেন্টের উপরে হাত দিব, এটার পরিণতি কি হবে, কনসিকুয়েন্সটা সরকারের জন্য কতটুকু বিপজ্জনক হতে পারে। তো ওই জায়গা থেকে এই সেন্সিটিভ ইস্যু বলে এটাকে হাত দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারও এই যে সংস্কার কমিশনের যে রিপোর্ট ছিল, আমাদের তথ্য বিষয় যে সংস্কার কমিশন, তো গণমাধ্যম বিষয় সংস্কার কমিশন, সেটাতে হাত দিলে এই একটা কারণে আমি ভিতর থেকে দেখেছি যে জাস্ট সেন্সিটিভ ম্যাটার, এটাতে হাত দিলে আমাদের সম্পাদকরা, আমাদের সংবাদ মাধ্যমগুলোর মালিকরা তারা রাগ করবে, তারা খেপে যাবে, সরকারের বিরুদ্ধে চলে যেতে পারে। এবং ইভেন আমি নিজে সরকারের থেকেও প্রোপাগান্ডা, ডিসইনফরমেশনের শিকার করেছি, এবং আমি তখন নিজে একটু দেখার চেষ্টা করছিলাম যে সরকারের মধ্যে কি মেকানিজম আছে যেটা আমাকে প্রোটেকশন দিতে পারে এজ এ নাগরিক এই ধরনের ডিসইনফরমেশনের বিরুদ্ধে কিংবা এই ধরনের প্রোপাগান্ডার বিরুদ্ধে। তো দেখতে গিয়ে দেখলাম যে আসলে খুব একটা কাঠামোগত কিছু নাই যেটা আমাকে প্রোটেকশন দিতে পারে। তো এখানে গণমাধ্যম সংক্রান্ত একটা স্বাধীন কমিশনের বিষয়ে আলোচনা হয়েছে। সেটা হলে হয়তো আমরা এই ধরনের একটা প্রোটেকশন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা পেতে পারি, এবং সাংবাদিকরাও একটা প্রোটেকশন পেতে পারেন, এবং ফ্রিডম অফ স্পিচ সংরক্ষিত হতে পারে। আমরা দেখছি যে এই মেইনস্ট্রিম মিডিয়ার যুগে যুগে দলবদলের মধ্য দিয়ে মেইনস্ট্রিম মিডিয়ার একটা বড় অংশের এই তাদের অপারগতা বলি অথবা তাদের স্বেচ্ছায় এটা করার ফলে মানুষের মেইনস্ট্রিম মিডিয়ার উপর থেকে ভরসা দিনে দিনে উঠে যাচ্ছে, এবং মানুষ অনেক বেশি, সাধারণ জনগণ অনেক বেশি এই ইউটিউব কিংবা নিউ এজ মিডিয়ার দিকে, সোশ্যাল মিডিয়ায় যেসব নতুন নতুন নিউ এজ মিডিয়া গড়ে উঠছে সেটার দিকে বেশি ঝুঁকে পড়ছে, বা নিউজটা সেখান থেকে বেশি কনজিউম করছে। আমাদের জন্য একটা ভালো কেস স্টাডি হতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশেই, মানে এখন আমি ওদের একটা রিপোর্ট দেখেছি যে মিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে ওদের নাগরিকদের একটা বড় অংশ এখন মেইনস্ট্রিম মিডিয়া থেকে মুখ সরিয়ে নিয়েছে এবং দিকে চলে গিয়েছে, এবং বাংলাদেশেও আমরা সেই লক্ষণটা দেখতে পাচ্ছি। এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন মেইনস্ট্রিম মিডিয়াগুলো থেকে আমাদের ভয়েসকে ব্লকেট করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, আমাদের কিছুই তারা কাভার করছিল না বা করতে পারছিল না, তখন আমরা দেখেছি এই নিউ এজ মিডিয়া খুব গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করেছে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন জায়গায়। আমরা হচ্ছে শুধুমাত্র কাঠামোটা না থাকার কারণে আমরা কেউই আসলে আমাদের অনেকেই এখানে দ্বিমত হয়তো করবেন না যে তাদের মধ্যে এমনও অনেকে আছেন যাদেরকে নিয়ে ইন্টারন্যাশনালি এখন কথা হচ্ছে যে তাদেরকে হত্যা মামলায় কিংবা এই যে যেটা তিনি করেন নাই সেই মামলায় জেলে রাখাটা ঠিক হচ্ছে না। এটার ক্ষেত্রে সবাই আমরা একমত হবো মানবাধিকারের জায়গা থেকে, ইন্টারন্যাশনালি আমরা এটা নিয়ে কথা শুনছি। কিন্তু তাদের যে ডিট বা তাদের যে কর্ম সেটার জন্য তাদের এর থেকেও আরো বেশি কঠোর শাস্তি হওয়া উচিত ছিল যদি আমরা গণতন্ত্রকে দীর্ঘমেয়াদে স্থাপন করতে চাই, রক্ষা করতে চাই। কিন্তু ওই কাঠামোটা ওই আইনি কাঠামো না থাকার কারণে তাদেরকে কিন্তু আমরা অ্যাকাউন্টেবল করতে পারছি না। ফলে আমাদেরকে ওই কেউ গিয়ে একটা হত্যা মামলা করছে কারণ আমলকে দিচ্ছে ওই তার প্রতি যে ক্ষোভ বা যথাযথভাবে তার বিরুদ্ধে যে ব্যবস্থা কিভাবে নেবে সেটা সে জানে না। সেই প্রসেসটা আমাদের জাতিগতভাবেও নেশন হিসেবে আমাদের আসলে নাই। তো এই জন্যই আমরা আসলে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের কথা বলি। কাঠামোগত সংস্কারের কথাটা আমাদের এই কারণগুলোতেই বলতে হয়, না হলে আমরা যে এবং সবার জন্য কথা বলার যে জায়গাটা সেটা আমরা আসলে তৈরি করে উঠতে পারছি না। আমাদের একটা বড় চ্যালেঞ্জ যে ইদানিংকার সময় বিশেষ করে আমরা যারা রাজনীতি আছে, আমাদের অনেক নারী সহযোগিতারা রাজনীতি করে, একটা বড় চ্যালেঞ্জ আমরা ফেস করি যে সোশ্যাল মিডিয়া সহ যে ডিজিটাল স্পেসে তাদের হ্যারাসমেন্ট, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। শুধু আমাদের নারী সংক্রান্ত অধ্যাদেশ করা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম বর্তমান সরকারের সময় সেগুলো বাতিল করে দেওয়া হলো, ল্যাপস করে দেওয়া হলো। তারা একটা যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন যে তারা ভালো আইন করবেন, কিন্তু দুঃখজনকভাবে তারা যে প্রস্তাবনা যেখানে দিয়েছেন সেখানে সেই কথাগুলো বলেননি, সেখানে তারা ভিন্ন কথা বলেছেন। তো ভালো আইন করলে এই অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করে পরেও তো এটার মধ্যে সংস্কার আনা যেত, এটা সংশোধন আনা যেত। এটা বাতিল করে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো বাতিল করার মধ্য দিয়ে আমরা আসলে তাদের সদিচ্ছার যে অভাব আছে এটাই দেখবো, সেটা হচ্ছে প্রতীয়মান হয়েছে। এবং তারা যখন আবার নতুন আইন করার কথা বলে সেটা অনেকটা দায়সারা টোনে বলেন বলেই আমাদের মধ্যে আস্থার সম্পর্কটা তৈরি হয়েছে। আমরা অনেকটা বলা যায় জাতি হিসেবে ভূতের মতো উল্টো পায়ে এবং উল্টো পথে হাঁটছি আর কি। তো এখান থেকে উত্তরণের জন্য আমাদের হয়তো আরো দীর্ঘ লড়াই সামনের সময় করতে হবে এবং আমাদের এই ধরনের আলোচনাগুলো এবং আমাদের একসাথে বসার কথা বলা নিজেদের মধ্যে এবং একসাথে দেশবাসীকে সেটা দেখার সুযোগ করে দেন এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য আরো কাজ করে যেতে হবে। এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যেহেতু আমি অন্তর্বর্তীকালীন সরকারে ছিলাম এবং জাতীয় নাগরিক পার্টিকেও অনেকে সরকারের কাছের বলে মনে করত, ফলে আঙুল আমাদের দিকে আসে ওই সময়কার বিভিন্ন বিষয়। তো আমার মনে হয় যে এই কাজগুলো করার ক্ষেত্রে যেটা আমি প্রথমে বললাম যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় অংশেরই সদিচ্ছা ছিল, কিন্তু ওই রকম পলিটিক্যাল সক্ষমতার অভাব ছিল, এটা আজকের দিনে দাঁড়িয়ে স্বীকার করতে হবে। ওই যে সেন্সিটিভ কিছু বিষয়ে হাত দেওয়ার ক্ষেত্রে একটু যে রয়েছে কিংবা সবাইকে মানিয়ে নিয়ে কাজ করা, যে সবার মতামত নিয়ে সবার থেকে শুনে যে সবাইকে একমত করে তো আপনি ভালো কাজ করতে পারবেন না, সবার ইন্টারেস্ট ঢুকে যাবে ওইখানে, সবার ঢুকে যাবে। তো ওই কারণে অনেক কাজ সরকার করতে আসলে ব্যর্থ হয়েছে, যেটা করার একটা সুবর্ণ সুযোগ আমাদের কাছে ছিল। এবং আসলে সরকারের এজেন্সি এবং সরকারের অথরিটি দিয়ে অনেক কোশ্চেন অনেক কিছু মুখোমুখি হতে হয়েছে। আমরা এই একটা নতুন সরকার এসেছে, নতুন সরকারকে আমরা দেখছি, আমরা সমালোচনা করছি, রাজনৈতিক দল হিসেবে আমরা কথা বলছি এবং আমরা দেখছি যে এই সরকারের মধ্যে একটা আমাকে যদি বলেন অন্তর্বর্তীকালীন সরকার একটা সমালোচনা করতে, তাহলে আমি সমালোচনা করবো যে সরকারের মধ্যে রাজনীতি মানে অভাব ছিল আর কি। সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা রাজনীতিটাকে ফেস করার ক্ষেত্রে এক ধরনের মানে স্বাভাবিক অধিকাংশ মানুষের ব্যাকগ্রাউন্ড, কিন্তু এখন তো একটা রাজনৈতিক সরকার আছে। আমরা একটা রাজনৈতিক সরকারের সময়ে একজন রাজনৈতিক প্রধানমন্ত্রীকেও দেখি রাজনৈতিক বিষয়গুলোকে উনি কেন জানি এড়িয়ে যেতে চান
এবং উনি একটু ওই যে সোশ্যাল মিডিয়ায় বলে কুকি হওয়ার একটু চেষ্টা করেন। তো আমরাও প্রধানমন্ত্রীকে কুকি হিসেবে দেখতে চাই না। এই জেনারেশন পলিটিক্যালি অনেক বেশি সচেতন হয়েছে তার দপ্তরে যেটা। তো এটা ছিল তার একটা পাবলিসিটি স্টান্ট, পপুলিস্ট যে অবস্থান। একই জিনিস আমরা মনে হয় আবার দেখছি। কিন্তু আমরা আশা রাখলাম যে আমাদের রাজনৈতিক সরকারের প্রধানমন্ত্রী একটু রাজনৈতিক হবেন এবং আমাদেরকে রাজনৈতিক জাতি হিসেবে রাজনৈতিক দিশা দেখানোর ক্ষেত্রে ভূমিকা রাখবেন। তো আজকে আমাদের এই সেশনে যারা অভিজ্ঞ আলোচকবৃন্দ ছিলেন এবং আপনারা যারা দীর্ঘক্ষণ শুনছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং আগামীতেও আমাদের এই ধরনের কার্যক্রমগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন বলে ব্যক্ত করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ আসিফ মাহমুদ সুনীলরা এই সেশনের চেয়ার হিসেবে ছিলেন। আমি আজকের সেশনে যারা প্যানেলিস্ট হিসেবে ছিলেন সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি চায় একটা নতুন বাংলাদেশ, একটা নতুন যাত্রা। সবাই আমরা একটা সুন্দর বাংলাদেশের জন্য, আমরা দলমত নির্বিশেষে একটা সুন্দর বাংলাদেশের জন্য আমরা যাত্রা করবো, এটা আমাদের আশাবাদ। সেই লক্ষ্যে আমরা আমাদের নেতা কর্মীদেরকেও এই কেন্দ্রিক মোটিভেট এবং প্রশিক্ষিত করে তুলতে চাই, যার অংশ হিসেবে আজকের আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাংবাদিক বন্ধুগণ, উপস্থিতি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের সেশন এই পর্যায়ে এই সেশনটি শেষ করছি এবং পরবর্তী সেশনটা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। আপনাদের ধৈর্য ধরে ওয়েট করার জন্য